আজ আমরা একটি অদ্ভুত স্কুলের গল্প শুনব। মূলত এই গল্পে ১৩ জন ছাত্র ছাত্রীকে নিজেদের অজান্তেই একটি স্কুলে নিয়ে আসা হয়। না, এটা অন্যান্য স্কুলের মতো স্বাভাবিক কোনো স্কুল ছিল না। এখানে ছাত্র ছাত্রীদেরকে বন্দি করে রাখা হয়। কেউ যদি পালাবারও চেষ্টা করে তাকে কঠোর শাস্তি দেয়া হয়। আসলে এই স্কুলের রহস্যটা কি? ছাত্রছাত্রীরা কি পারবে এখান থেকে পালাতে? এই সকল প্রশ্নের জবাব গল্পের প্রতিটা পদক্ষেপে তোমরা জানতে পারবে। হ্যাঁ, বলছিলাম হোমস্কুল নামের ড্রামাটির কথা। তোমাদের অনেকের অনুরোধে এই ড্রামাটি নিয়ে আসা। তাই আর কথা না বাড়িয়ে চলো ঘুরে আসি এক রহস্যে ঘেরা স্কুল থেকে। শুরুতেই আমরা রান নামের একজন ছেলেকে দেখি যে খুবই ভয় পেয়েছিল। তখনই এখানে একজন লোক চলে আসে, যাকে দেখে রান পালাতে থাকে। লোকটিও ওর পিছু করতে থাকে, আর একটা সময় উনি রানকে ধরে জোর করে কিছু একটা খাইয়ে দেয়, যেটা খাওয়ার সাথে সাথেই রানের মাথা ঘুরতে থাকে। ও বারবার বলতে থাকে, আমি শুধু আমার ঘরে যেতে চাই। তখনই আরেকজন লোক এসে বলে, এটাই তোমার ঘর। রান বলে, হোম স্কুল কোনো ঘর না, এটা একটি নরক। এটুকু বলেই ও বেহুশ হয়ে যায়। এবার আমাদের হোম স্কুলের ব্যাপারে জানানো হয়। বাকি স্কুল থেকে এটা খুবই আলাদা। এই স্কুলে প্রতি ৩ বছর পর পর ভর্তি পরীক্ষা হয়, যেখানে ১৩ জন ছাত্র ছাত্রীকে ভর্তি নেওয়া হয়। তবে আজব বিষয় হলো, এখানে ছাত্র ছাত্রীরা না, তাদের বাবা মা এই পরীক্ষা দেয়। আজও এখানে সেই পরীক্ষাই হচ্ছিল। এবার আমাদেরকে ওই ১৩ জন ছাত্র ছাত্রীদের দেখানো হয়, যারা এবার হোম স্কুলে পড়তে চলেছে। ওদের নামগুলো হলো মাকি, তিবেত, হোয়াইট, নাই, জিংজাই, হুগো। পেনাং, ফ্যাং, ফুজি, বিউ, ম্যাক, মোক। ম্যাক আর মোক হলো যমজ ভাই, আর শেষে হলো জিন। মাস্টার ইয়ানি ওদের কাছে এসে বলে, যারা যারা স্কলারশিপের জন্য আবেদন করতে চাও আমার সাথে আসো। এটা শুনে তিবেত আর মাকি প্রিন্সিপাল আমিনের অফিসে যায়। তিবেতের বাবা নেই, মা অসুস্থ, আর মাকির বাবা মা কেউই নেই, তাই ওদেরকে স্কলারশিপ দেয়া হয়। পরের সিনে নতুন ছাত্র ছাত্রীদের জন্য ওয়েলকাম পার্টি রাখা হয়। প্রিন্সিপাল এসে বলে, তোমরা হলে জেনারেশন 6-এর ছাত্রছাত্রী। আজ থেকে ৩ বছর পর্যন্ত তোমাদের বাবা মা তোমাদের দায়িত্ব আমাদের উপর দিয়ে দিয়েছে। এর মাঝে লাইট চলে যায় আর সবাই বেহুশ হয়ে যায়। ওদেরকে এভাবে দেখে প্রিন্সিপাল বলে, ওয়েলকাম টু হোম স্কুল। পরের সিনে সবাই বেহুশ অবস্থায় বাসে ছিল। ওদেরকে কোথাও নিয়ে আসা হয়। প্রিন্সিপাল বলে, এটা হলো হোম স্কুল, আজ থেকে এটাই তোমাদের ঘর। যেটা শুনে সবাই রেগে যায়। এটা আমাদের ঘর না, তোমরা তো আমাদের কিডন্যাপ করে নিয়ে এসেছ। আমাদের বাবা মা জানতে পারলে তোমাদের সাথে ভালো হবে না। প্রিন্সিপাল বলে, তোমাদের বাবা মাই তোমাদের দায়িত্ব আমাদের উপর দিয়ে দিয়েছে। এখন তোমরা এটা মানো বা না মানো, এতে কিছুই আসে যায় না। হুগো আর জিন এখান থেকে চলে যাচ্ছিল। মাস্টার ফোবান ওদের সামনে চলে আসে, যদি তোমরা আর এক কদম বাড়িয়েছ, এর জন্য তোমাদের শাস্তি দেয়া হবে। প্রিন্সিপাল বলে, এই স্কুলে যতগুলো নিয়ম আছে সবগুলো তোমাদের মানতে হবে, আর না হয় তোমাদের শাস্তি দেয়া হবে। রুল নাম্বার 1, এখানে কেউ ফোন ব্যবহার করতে পারবে না, আর সবার ফোনগুলো নিয়ে নেওয়া হয়। রুল নাম্বার 2, সবাইকে একই সময় ঘুমাতে হবে। বেড টাইমে কেউ রুম থেকে বের হতে পারবে না। রুল নাম্বার 3, সকাল 5:30টায় সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয়া হবে। মাস্টার দিলাক বলে, রুল নাম্বার 4, শনি আর রবি এই 2 দিন ছাত্রছাত্রীদের নিজেদেরকেই খাবার বানাতে হবে, আর বাকি দিনগুলোতে হোম স্কুলের রাঁধুনি তোমাদের জন্য খাবার বানাবে। এরপর প্রিন্সিপাল বলে, প্রথম তোমাদের অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, তবে ধীরে ধীরে তোমরা হোম স্কুলকেই নিজেদের ঘর মেনে নিবে।
নাই বলে, এটা কোনো ঘর না, এটা একটি জেলখানা। প্রিন্সিপাল জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের কাছে ঘরের মানে কি? মুখ বলে, যেখানে আমরা থাকি। ম্যাক বলে, ঘর হচ্ছে ওটা যেখানে শান্তি পাওয়া যায়। তিবেত বলে, ঘর হচ্ছে ওটা যেখানে পরিবার থাকে। প্রিন্সিপাল তিবেতকে বলে, তোমার জবাবটা ইন্টারেস্টিং। আচ্ছা তোমাদেরকে সময় দিচ্ছি এটা বের করার জন্য আসলে ঘরের মানে কি। উনি আরও বলে, স্কুলের 5 নাম্বার রুল হলো তোমাদের সবাইকে স্কুল এরিয়াতেই থাকতে হবে। রেস্ট্রিক্টেড এরিয়াতে যাওয়া তোমাদের জন্য নিষেধ, বিশেষ করে স্কুলের জঙ্গলে। সেখানে গেলে তোমরা গায়েব হতে পারো বা তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো। কে শুনে কার কথা দেখি। হোয়াইট, ফুজি, জিংজাই, হুগো, জিন, ম্যাক, মুক, ওরা 7 জন সেই জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করছে যেখানে যেতে ওদের নিষেধ করা হয়েছে। আর প্রিন্সিপাল সিসিটিভিতে সব দেখছিল। এর মানে পুরো স্কুলে সিসিটিভি লাগানো আছে। মাইকিং করে সব ছাত্রছাত্রীদের এক জায়গায় ডাকা হয়। মাস্টার ইয়ানি বলে, তোমাদের 7 জন বন্ধু জঙ্গলে পালিয়ে গেছে, এখন ওদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের। নাই বলে, ওরা পালিয়েছে, আমরা কেন ওদের খুঁজতে যাব? আর আপনারাই তো বলেছেন ওই জঙ্গল ভয়ঙ্কর, ওখানে যদি আমাদের সাথে কিছু হয়ে যায়। মাস্টার বলে, হোম স্কুলের 6 নাম্বার রুল হলো তোমাদের সবাইকে একজন আরেকজনের জন্য দায়িত্ববান হতে হবে, একজন আরেকজনের খেয়াল রাখতে হবে। তাই তোমাদেরকেই বাকিদের খুঁজতে যেতে হবে। মাস্টারের কথা মতো মাকি, তিবেত, নাই, পেনাং, বিউ, ফ্যাং জঙ্গলে যায় আর 2 ভাগ হয়ে বাকিদের খুঁজতে থাকে। পেনাং যাওয়ার পথে চিহ্ন দিয়ে যায় যেন ফেরার সময় রাস্তা গুলিয়ে না ফেলে। এই ছেলেটা একটু অ্যাডনর্মাল হলেও মেধা অনেক ভালো। পালিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের মাঝে ঝগড়া লেগে যায়, ওরা রাস্তা খুঁজে পাচ্ছিল না। তাই হোয়াইট, ফুজি, ম্যাক, মুক হোম স্কুলে ফিরে যাচ্ছিল আর ওরা 3 জন এখনও পালাতে যাচ্ছিল। এর মাঝে ওরা 4 জন এক ছেলের চিল্লানোর শব্দ শুনতে পায়। ওরা ভয়ে পালাতে থাকে। রাস্তায় ওদের সাথে মাকি, তিবেত, পেনাংয়ের দেখা হয়ে যায়। মাকি জিজ্ঞেস করে, তোমরা পালাচ্ছ কেন? হোয়াইট বলে, আমরা একটি ছেলের চিল্লানোর শব্দ শুনেছি। যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওরা পেনাংয়ের করা চিহ্ন ফলো করে হোম স্কুলে ফিরে আসে। সবাই তো ফিরে আসেনি, তাই মাস্টার ইয়ানি আবারও ওদেরকে জঙ্গলে যেতে বলে। সবাইকে খুঁজে পাওয়ার পরই ফিরে আসবে। ওদিকে নাই, বিউ, ফ্যাং বাকি 3 জনকে খুঁজে পেয়ে যায়। আমরা দেখি মাস্টার ফোবান জঙ্গলে থেকে ওদের উপর নজর রাখছিল। সবাই যখন একসাথে হয়, সবাই হোম স্কুলে ফিরে আসে। প্রিন্সিপাল বলে, এখন তো তোমরা ঘর বা হোমের মানে বুঝতে পেরেছ। এখানে ঘর কোনো জায়গা না, একটা বন্ধুত্ব, যেখানে তোমাদের একজন আরেকজনের উপর বিশ্বাস রাখতে হবে। তোমরা কাউকেই পেছনে ছাড়তে পারবে না, সবাইকে একসাথে নিয়েই সামনে এগোতে হবে। এটাই তোমাদের হোম স্কুলের প্রথম শিক্ষা। এরপর সবাই ঘুমাতে যাচ্ছিল। মাকি এখানে পুরনো ছাত্রছাত্রীদের ছবি দেখতে থাকে। এখানে আমরা রানকেও দেখতে পাই, যাকে একদম শুরুতে কোনো কারণে পালাতে দেখেছিলাম। আমরা জানতে পারি রান হলো মাকির ভাই। মাকির আসল নাম হলো রিন। রান বলেছিল, যতদিন না আমি ফিরে আসছি তুমি কাউকে বলবে না তুমি আমার বোন। আজ থেকে তোমার নাম রিন না, মাকি। মাকি ওকে যেতে নিষেধ করে। রান প্রমিস করে, আমি একদিন ফিরে আসবই, তবে তুমি আমাকে প্রমিস করো তুমি কখনো হোম স্কুলে যাবে না। এরপর রান মাকিকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। বর্তমানে প্রিন্সিপাল এসে মাকিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছ? মাকি জিজ্ঞেস করে, এটা কে? উনি বলে, ও আমার প্রিয় ছাত্র। মাকি জিজ্ঞেস করে, ও এখন কোথায়? প্রিন্সিপাল হাসে, তবে কিছুই বলে না। পরদিন সকালে ব্যায়াম শেষে সবাই খাবার খেতে আসে। প্রিন্সিপাল এসে ওদের সবার সাথে মাস্টারদের পরিচয় করিয়ে দেয় আর বলে দেয় কে কোন বিষয় পড়াবে। মাস্টার ইয়ানি হলো এখানের হেডমাস্টার। এরপর মাস্টার প্রেপন,
প্রাসাদ, দিলাক, চ্যাম্প আর শেষে হলো মাস্টার ফোবান। প্রথম টাস্ক হিসেবে ওদের সবাইকে একটি একটি করে হাঁসের বাচ্চা দেয়া হয়। হাঁসের বাচ্চাগুলোর ওদেরকে খেয়াল রাখতে হবে। যদি একটা বাচ্চারও কিছু হয় ওদেরকে শাস্তি দেয়া হবে। ওরা সবাই দু দলে ভাগ হয়ে যায়। এক দল হাঁসের খাবার জোগাড় করতে যায়, আরেক দল ঘর বানাতে যায়। কিন্তু এখানে হুগো, জিংজাই, জিন কোনো কাজই করছিল না। ফুজি এতে রেগে যায় আর মাস্টারের কাছে বিচার দেয়। উনি বলে, এটা আমাকে কেন বলছো? তোমাদের বন্ধুদের দিয়ে তোমরা কিভাবে কাজ করাবে এটা তোমাদের দায়িত্ব। পেনাং যখন খাবার নিয়ে আসে, হুগো আর জিন মিলে অযথাই পেনাংকে বুলি করতে থাকে। পেনাং এতে অনেক ঘাবড়ে যায়, ওর অবস্থা খারাপ হতে থাকে। হুগো এরপরও পেনাংকে নিয়ে মজা করতেই থাকে। হোয়াইট রেগে ওকে চড় লাগিয়ে দেয়। হুগো রেগে ওকেও মারতে যাচ্ছিল, তবে নাই হোয়াইটকে বাঁচিয়ে নেয়। মাকি সবাইকে ঝগড়া থামাতে বলে। জিন বলে, তুমি তো এমন নাটক করছো যেন তুমি আমাদের লিডার। ও মাকির সাথে লড়াই করতে যাচ্ছিল, তবে তিবেত ওকে আটকে দেয়। এর মাঝে সবাইকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকা হয়। প্রিন্সিপাল ওদেরকে বলে যে তার হাঁসের বাচ্চার সবচেয়ে ভালো খেয়াল রাখবে তাকে স্পেশাল খাবার দেয়া হবে। সকালে জলদি ঘুম থেকে উঠতে হবে না, আর একা একটি রুমও দেয়া হবে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। এখন আগের থেকেও ওরা ভালো করে বাচ্চাগুলোর খেয়াল রাখতে থাকে। একদিন রাতে অনেক ঝড় হয়। সকালে ওরা উঠে দেখে হাঁসের ঘর পুরো ভেঙে গেছে আর বাচ্চাগুলোও গায়েব। মাস্টার ইয়ানি বলে, তোমরা কিভাবে এতটা কেয়ারলেস হতে পারো? যতক্ষণ না তোমরা তোমাদের হাঁস খুঁজে পাচ্ছ তোমাদেরকে খাবার দেয়া হবে না। কিছু ছাত্রছাত্রী তাদের হাঁস পেয়ে যায়, তবে অনেকেই পায় না, ফলে ওদেরকে খাবার দেয়া হয় না। যারা খাবার পেয়েছিল তারা কিছু খাবার লুকিয়ে রেখেছে আর বাকিদের সাথে সেগুলো শেয়ার করে নেয়। রাতের বেলা ওরা আবারও হাঁসের বাচ্চাগুলো খুঁজতে বের হয়। ওরা দেখে বাচ্চাগুলো ওদের ঘরে ফিরে এসেছে। অন্যদিকে মাকি, নাই, তিবেত ওরা তো আলাদা ছিল। ওরা এখনও জানেই না হাঁসের বাচ্চাগুলো ফিরে গেছে। ওরা এখনও সেগুলো খুঁজছিল। ওরা এখানে একটি রেস্ট্রিক্টেড এরিয়া দেখতে পায়। নাই বলে, মনে আছে হোয়াইট আমাদের বলেছিল ওরা জঙ্গলে কোনো ছেলের কান্না শুনেছিল? এখানে কি ভূত আছে নাকি? মাকি বলে, আমার মনে হয় ওটা কোনো ছেলের শব্দ হবে। ওরা ভেতরে চেক করতে যাচ্ছিল, তখনই মাস্টার প্রাসাদ চলে আসে। তোমাদের বন্ধুরা অলরেডি হাঁসের বাচ্চাগুলো খুঁজে ফেলেছে, তাই স্কুলে চলো। অন্যদিকে জিংজাই আর হুগো একজন আরেকজনের সাথে ফ্লার্ট করছিল, তবে কেউই কাউকে নিয়ে সিরিয়াস ছিল না। এ সময় ওরা দেখে একটি হাঁসের বাচ্চা মারা গিয়েছে, যেটাতে হুগোর নাম লেখা ছিল। ওরা কি করে, হুগোর নামটা সরিয়ে এখানে পেনাংয়ের নাম লাগিয়ে দেয়, মানে ওরা পেনাংকে ফাঁসিয়ে দেয়। পেনাং বারবার বলে, এটা আমার হাঁসের বাচ্চা না। প্রিন্সিপাল বলে, যতক্ষণ না তুমি তোমার ভুল স্বীকার করছ তোমাকে বন্দি করে রাখা হবে। উনি আরও বলে, ভুল সবারই হয়, তবে সবার মাঝে ভুল মেনে নেয়ার সামর্থ্যটাও থাকা জরুরি। এটা বলে উনি চলে যায়। মরা হাঁসের বাচ্চাটিকে দেখে মাকির অতীতের কথা মনে পড়ে। রানের হাতে একটি বন্দুক ছিল। ও মাকিকে বলে, সরি, আমি বাবাকে মেরে ফেলেছি। পরদিন ওরা যখন খাবার খেতে বসে, ওরা দেখে ওদের প্লেটে ওদের হাঁসের বাচ্চাগুলোর নেম ট্যাগ রাখা, যেটাতে ওরা ভয় পেয়ে যায়। ওরা জিজ্ঞেস করে, আমাদের হাঁসের বাচ্চাগুলো কোথায়? মাস্টার ইয়ানি বলে, রান্না করে তোমাদের খাবার দেয়া হয়েছে। সবাই এতে রেগে যায়, আপনারা কিভাবে এটা করতে পারলেন? মাস্টার বলে, এটাই তোমাদের শাস্তি। একটু পরই তোমাদের ক্লাস শুরু হতে চলেছে, তাই চুপচাপ খাবার শেষ করো। ওরা সবাই তো অনেক রেগে যায়, কেউ কেউ ক্লাসও করতে চাচ্ছিল না। মাকি বলে, ক্লাস না করলেও আমাদের শাস্তি দেয়া হবে। নাই বলে, আমাদের সাথে যা হচ্ছে সেটা তো শাস্তির চেয়ে কম কিছু না। কিছু ছাত্র ছাত্রী ক্লাস করতে চলে যায়,
আর বাকিরা বসে বসে এখান থেকে পালানোর ব্যাপারে ভাবতে থাকে। মাস্টার প্রাসাদ এসে ওদেরকে ক্লাসে যেতে বলে, তবে ওরা না করে এখান থেকে পালাতে থাকে। সামনে থেকে মাস্টার ফোবান এসে লাঠি দিয়ে মুখকে বাড়ি মারে। মাস্টার প্রাসাদ বলে, 2 মিনিটের মাঝে ক্লাসে আসো, আর না হয় ভালো হবে না। সবাই এবার ভয়ে ক্লাসে আসে। উনি বলে, জানো এই দুনিয়াতে কে সবচেয়ে বড় শত্রু? আসলে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। কারণ মানুষ একজন দোষ করে আর আরেকজনের উপর দোষ চাপিয়ে দেয়। ওনার কথা শুনে হুগো আর জিংজাই একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। ওরাই তো পেনাংকে ফাঁসিয়ে দিয়েছে। অন্যদিকে মাস্টার ইয়ানি প্রিন্সিপালকে বলে, রানের অবস্থা তেমন ভালো না। প্রিন্সিপাল বলে, রানকে নিয়ে চিন্তা করো না, ওকে আমি দেখে নিব। ওনার কথা শুনে ইয়ানি বলে, ভুলে যাবেন না এটা হোম স্কুল, কোনো হাসপাতাল না। ওদিকে পেনাংকে দেখি বন্ধ রুমে ওর অবস্থা খুবই খারাপ হচ্ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর বাবা ওর উপর অনেক চিল্লাতো, কারণ ও বাকি বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না আর ওকে একা রুমে বন্দি করে রাখত। এসব মনে করে ওর অবস্থা খুবই খারাপ হতে থাকে। এ সময় হোয়াইট আর মাকি ওর জন্য খাবার নিয়ে আসে আর ওকে শান্ত করতে থাকে। পেনাং বলে, যে হাঁসের বাচ্চাটি মারা গেল ওটা আমার না, আমার হাঁসের বাচ্চার বা পায়ে একটি দাগ ছিল। মাকি বলে, তুমি কি নিশ্চিত? তাহলে ওটা কার? পেনাং বলে, ওটা আমাদের মাঝে কারোরই না, কারণ এর আগে আমি ওই বাচ্চাটিকে দেখিনি। এটা শুনে ওরা অবাক হয়ে যায়। ওরা বুঝতে পারে এটা মাস্টারদেরই প্ল্যান হবে। ওরা এই ব্যাপারটা নাই আর তিবেতকেও জানায়। হোয়াইট বলে, আমি তো ভেবেছিলাম হোম স্কুলে এসে আমার সমস্যা কমে যাবে, কিন্তু এখানে এসে তো আমি আরও ঝামেলায় পড়ে গেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হোয়াইটের বাবা মা এক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওর খালার সাথেই থাকতো। তবে ওর খালা মনে করে ওর বাবা মায়ের মৃত্যুর জন্য হোয়াইটই দায়ী, তাই ওকে বাহিরে যেতে নিষেধ করত, যেন মিডিয়া ওকে কিছু জিজ্ঞেস করতে না পারে। হোয়াইট বারবার বলে, এতে আমার কোনো দোষ নেই। তবে ওর খালা ওকে বিশ্বাস করে না। তুমি হোম স্কুলে চলে যাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এসব মনে করে হোয়াইট বলে, কোনো দোষ না করেও দোষী হলে কেমন যে অনুভব হয় সেটা আমি ভালো মতোই জানি। তাই আমাদের যেভাবেই হোক পেনাংকে বাঁচাতে হবে। মাকি বলে, ওটা যদি প্রিন্সিপালের প্ল্যান না হয় তাহলে তো ওই হাঁসের বাচ্চাটি আমাদের মাঝেরই কারো হবে, যে ইচ্ছে করে পেনাংকে ফাঁসিয়েছে। এরপর সবাই যখন ব্যায়াম করছিল মাকি ওদেরকে বলে দেয়, ওই হাঁসের বাচ্চাটি পেনাংয়ের ছিল না, অন্য কারো ছিল। তবে কেউ ইচ্ছে করে পেনাংকে ফাঁসিয়ে দিয়েছে। নাই আর তিবেত ওদের কাছে অনুরোধ করতে থাকে, যেই এটা করেছ দয়া করে নিজের দোষটা মেনে নাও। অনেক অনুরোধ আর ঝগড়াঝাটির পর হুগো আর জিংজাই প্রিন্সিপালকে সব বলে দেয় ওরা কি করেছে। প্রিন্সিপাল বলে, এটা আমি আগে থেকেই জানি। হোয়াইট বলে, তাহলে আপনারা আমাদের সাথে এমনটা কেন করলেন? প্রিন্সিপাল বলে, আমি তোমাদের এটাই শিক্ষা দিতে চেয়েছিলাম। আমাদের সমাজে তোমাদের মতো কিছু মিথ্যেবাদী লোকের জন্য নির্দোষ লোকদেরকে শাস্তি পেতে হয়। আর হ্যাঁ, তোমাদের হাঁসের বাচ্চাগুলো সবাই ঠিক আছে। তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই নাটক সাজানো হয়েছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। পরদিন হুগো আর জিংজাই পেনাংয়ের কাছে মাফ চায়। পেনাং ওদেরকে মাফ করে দেয়। মাস্টার বলেছে, কেউ মাফ চাইলে তাকে মাফ করে দিতে হয়, যতক্ষণ না পর্যন্ত সে আবারও দোষটা করছে। যদি সে আবারও একই দোষ করে এর মানে সে মন থেকে মাফ চায়নি। ওর কথা শুনে হুগো আর জিংজাই দুজনই লজ্জা পায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রিন্সিপাল রানকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়েছিল। রান জিজ্ঞেস করে, আপনি আমাকেই কেন চুজ করলেন? প্রিন্সিপাল বলে, তোমার থেকে আমার অনেক আশা আছে। রান বলে, কিন্তু আমি তো আপনার অর্ডার মানতে পারবো না। আপনি আমাকে কাউকে মারার কথা বলছেন। প্রিন্সিপাল বলে, তোমার উচিত আমার উপর বিশ্বাস রাখা। আমি এসব হোম স্কুলের ভবিষ্যতের জন্যই করছি। বর্তমানে প্রিন্সিপাল মাকিকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। মাকি এর কারণটা জিজ্ঞেস করে।
প্রিন্সিপাল বলে, কারণ তুমি আমাকে কারো কথা মনে করিয়ে দাও। মাকে জিজ্ঞেস করে কার? প্রিন্সিপাল বলে, রান নামের এক ছাত্রের। মাকে জিজ্ঞেস করে, ও এ সময় কোথায় আছে? আমি ওর সাথে দেখা করতে চাই। প্রিন্সিপাল বলে, নিশ্চয়ই একদিন তোমার সাথে ওর দেখা হবে। রাতের বেলা প্রিন্সিপাল সবাইকে বলে, এই সপ্তাহ শেষে তোমাদের মাঝে যে কোনো একজন তার পরিবারের সাথে দেখা করতে পারবে। তবে কোন ছাত্র বা ছাত্রী এই সুযোগটা পাবে এটা তোমরাই ডিসাইড করবে। এটা শুনে সবার মনটা খারাপ হয়ে যায়। পরদিন থেকে ওদের মাঝে কয়েকজন সবার সেবা করতে থাকে, সবাইকে পাম দিতে থাকে, যেন সবাই ওকে ভোট দেয়। তবে ওরা ডিসাইড করেছে যার ঘরে যাওয়া বেশি জরুরি তাকেই ওরা ভোট দিবে। সবাই যখন কাজ করছিল এর মাঝে ফ্যাং অসুস্থ হওয়ার নাটক করতে থাকে, যেন সবাই ওকে ভোট দেয়। সবাই জলদি ওকে মেডিকেল রুমে নিয়ে যায় আর ভাবতে থাকে এ সময় ফ্যাংয়েরই ঘরে যাওয়া উচিত। ওরা যখন চলে যায় ফ্যাং হাসতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফ্যাং আগেও ওর মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম অসুস্থ হওয়ার নাটক করত। আজ শনিবার ছিল, তাই সবাই সবার খাবার বানাচ্ছিল। ফ্যাং অ্যাটেনশন পাওয়ার জন্য ইচ্ছে করে ওর হাত কেটে নেয়। এবার ফুজি সেটা দেখে ফেলে। ও বুঝতে পারে ফ্যাং নাটক করছে। ও যখন এ ব্যাপারে ফ্যাংকে জিজ্ঞেস করে, উল্টো ফ্যাং ওর সাথে ঝগড়া করতে থাকে। পরদিন সবাই জানতে পারে সবচেয়ে বেশি ভোট ফ্যাংই পেয়েছে, মানে ও ঘরে যেতে পারবে। যেটাতে ফুজি অনেক রেগে যায়। ও সবাইকে বলে দেয় ফ্যাং অসুস্থ না, ও নাটক করছে। ফ্যাং বলে, আমি মিথ্যে বলছি না, আমি সত্যিই অসুস্থ। তখনই প্রিন্সিপাল এসে এখানে একটি ভিডিও চালায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফ্যাং অসুস্থ হওয়ার নাটক করছে। এসব দেখে সবাই অবাক। তবে ফ্যাং এখনও নিজের দোষ মানছিল না। আমি সত্যিই অসুস্থ। ফ্যাংয়ের দোষের কারণে কাউকেই আর ঘরে যেতে দেয়া হয় না। এতে সবাই রেগে যায়। এই ঘটনার পর অনেকেই ফ্যাংয়ের সাথে ঠিকভাবে কথা বলছিল না। কয়েক ঘন্টা ধরে ওরা কেউ ফ্যাংকে খুঁজে পাচ্ছিল না। অনেক খুঁজে টুজে ওরা দেখতে পায় ফ্যাং ছাদে দাঁড়িয়ে লাফ মারার চেষ্টা করছে। এ সময় তিবেত উপরে গিয়ে ওকে বুঝাতে থাকে। ফ্যাং বলে, আমার মতো মেয়ের কোনো বন্ধু হতে পারে না। আমি যতই চেষ্টা করি কেউ কখনো আমাকে ভালোবাসে না, সবাই আমাকে ঘৃণা করে। তিবেত ওকে বুঝায়, এরকম কিছু না, আমরা কেউ তোমাকে ঘৃণা করি না, আমরা তোমার বন্ধু। ও সুযোগ বুঝে ফ্যাংকে সামলে নেয়। এরপর ফ্যাং সবার কাছে মাফ চায় ওর ওরকম ব্যবহারের জন্য। এসব কিছু প্রিন্সিপালও সিসিটিভিতে দেখছিল। পরদিন সবাইকে বলা হয়, তোমাদের সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হতে চলেছে। যে পরীক্ষায় সবচেয়ে ভালো করবে তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হবে। তোমরা সবাই নিজেদের পছন্দের বিষয় বাছাই করতে পারবে। 3 রাউন্ডে এই পরীক্ষা শেষ হবে। আর হ্যাঁ, পরীক্ষায় পাশ করার জন্য তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, তোমাদেরকে বাধা দেয়া হবে না। পরের সিনে সবাই নিজেদের পছন্দের বিষয় বাছাই করে নেয়। পরীক্ষা শুরু হয়ে যায়। কেউ কেউ তো নকল করে পাশ করছিল। নাই পরীক্ষা দেওয়ার সময় ওর বাবার কথা ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নাই ওর বাবাকে ওর রেজাল্ট কার্ড দেখায়। ও পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। ওর বাবা বলে, আমাদের পরিবারে আজ পর্যন্ত কেউই দ্বিতীয় অবস্থানে থাকেনি, কারণ কেউই দ্বিতীয় অবস্থানে থাকা লোকদের কথা জিজ্ঞেসও করে না। তাই এরপর থেকে তুমি যদি প্রথম অবস্থানে না আসতে পারো, তোমার রেজাল্ট কার্ড আমাকে দেখানোর দরকার নেই। এর মানে নাইয়ের বাবা সব সময় সব কিছু নিয়ে ওকে অনেক চাপ দিত। এসব মনে করে নাই বলে, আমাকে যেভাবেই হোক পরীক্ষায় পাশ হতে হবে। প্রথম রাউন্ডে যারা ফেল করেছে তাদের মাথায় ক্রস দেয়া হয়। যারা পাশ করেছে তাদেরকে মিউজিক চেয়ার গেম খেলতে হবে, যেটা 3 রাউন্ডে শেষ হবে। খেলা শুরুর আগে মাস্টার ফোবান বলে, যতক্ষণ মিউজিক বাজবে এর মাঝে তোমাদেরকে বসার জায়গা খুঁজতে হবে। মিউজিক বন্ধ হওয়ার পর কেউ যদি দাঁড়িয়ে থাকে সে বাতিল হয়ে যাবে।
আর হ্যাঁ, নিজেদের চেয়ার রক্ষা করার জন্য বা অন্যের চেয়ার চুরি করার জন্য তোমরা যা ইচ্ছে তাই করতে পারবে। খেলা শুরু হয়ে যায়। জিংজাই চেয়ার পায় না বলে ও ফ্যাংকে ধাক্কা দিয়ে নিজে বসে পড়ে। হোয়াইট এতে রেগে ওকে কথা শোনাতে থাকে। ওদের কথা কাটাকাটি হচ্ছিল। তিবেত রেগে বলে, এই চেয়ারের জন্যই ঝগড়া হচ্ছে তো, আমি চেয়ারটাই ভেঙে দিচ্ছি, তাহলে কেউই আর জিতবে না। ও বাকিদের চেয়ারও ভাঙতে যাচ্ছিল, ফলে সবার মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। ওদের মারামারি দেখে ফেলটুসগুলা হাসছিল। মাস্টার ইয়ানি রেগে বলে, এখানে হাহা হিহি করার কি আছে? আচ্ছা বলো তো, তোমরা কেন ফেল করেছ? ওদের কারো জবাবই ওনার পছন্দ হয় না, তাই উনি ওদেরকে ভালো মতো ভাবার কথা বলে চলে যায়। এদিকে ওরা শান্ত হওয়ার পর আবারও ওদের খেলা শুরু হয়। ঝগড়া করতে করতে হুগো আর জিংজাই ওরা দুজনই এই রাউন্ড থেকে বাতিল হয়ে যায়। এতে হোয়াইট অনেক খুশি হয়ে যায়, একদম ভালো হয়েছে। এবার ওরা 5 জন শেষের রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এবার একটি মাত্র চেয়ার থাকবে। পেনাং বলে, এর মানে এবার একজনই পাশ হবে। মাস্টার বলে, এরকমটা না, একজনের বেশিও পাশ হতে পারবে। এরপর মিউজিক শুরু হয়ে যায়। মাকি সবাইকে বসতে নিষেধ করে। থামো, ভেবে দেখো, মাস্টার বলেছে একজনের বেশিও পাশ হতে পারবে। তিবেত বলে, খেলা শুরুর আগে মাস্টার বলেছিল মিউজিক চলাকালীন আমাদেরকে বসার জায়গা খুঁজতে হবে। যদি বসতে না পারি তাহলে বাদ হয়ে যাব। এটা শুনেই মাকি মাটিতে বসে পড়ে। মাস্টার আমাদের বসার কথা বলেছে, চেয়ারেই যে বসতে হবে এটা তো বলেনি। ওর কথা শুনে সবাই মাটিতে বসে পড়ে। মাস্টার প্রেপন খুশি হয়ে বলে, তোমাদের থেকে এটাই আশা ছিল আমার। মানে ওরা 5 জনই এই রাউন্ডে পাশ করে ফেলেছে। এরপর ওরা শেষের রাউন্ড খেলতে প্রিন্সিপালের রুমে যায়। ওদেরকে খালি কাগজ দিয়ে এটার সমাধান করতে বলা হয়। ওরা সবাই বিভিন্নভাবে চেষ্টা করে প্রশ্নটা খুঁজে বের করতে, তবে কিছুই পায় না। পেনাং ভুল জবাব দিলে ও বাতিল হয়ে যায়। এরপর ওরা 4 জন বসে বসে ভাবতে থাকে কি হতে পারে। ওরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি ফোন কেন চাচ্ছ? হোয়াইট বলে, আমি পুলিশের কাছে কল করে হোম স্কুলের ব্যাপারে বলে দিব। নাই বলে, আমি আমার বাবাকে জিজ্ঞেস করব উনি কেন আমাকে হোম স্কুলে পাঠিয়েছে। তিবেত বলে, আমি আমার মাকে অনেক মিস করি। ও আরও বলে, আমার মা একজন সং রাইটার ছিল। বাবা মারা যাওয়ার পর মা অনেক অসুস্থ হয়ে পড়েছে আর গান লেখাও ছেড়ে দিয়েছে। তখনই হঠাৎ একদিন প্রিন্সিপাল আমাদের বাড়িতে এসেছে আর মাকে বলেছে আমাকে হোম স্কুলে ভর্তি করাতে। তাই আমিও হোম স্কুলে চলে এসেছি। এখন আমি জানতে চাচ্ছি আমার মা সুস্থ আছে কি না। তিবেত মাকিকে জিজ্ঞেস করে, তুমি ফোন দিয়ে কি করবে? মাকি বলে, এমনিতেই, আমার কাউকে কল করার নেই। আমি শুধু জিততে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি প্রিন্সিপাল আসলে কি করতে যাচ্ছে। আচ্ছা ভেবে দেখো, আমাদের বাকি পরীক্ষাগুলোতেও প্রিন্সিপাল আমাদের কিছু না কিছু শিখাতে চেয়েছে। নিশ্চয়ই এটাতেও কোনো শিক্ষা আছে। হোয়াইট বলে, এর মানে হলো আমরা আসলে কিছুই জানি না, এই খালি কাগজের মতো। আমরা হোম স্কুলে এসেছি শেখার জন্য। তিবেত বলে, হ্যাঁ, প্রিন্সিপাল আমাদেরকে যা শেখাতে চাচ্ছে তাই হলো এই খালি কাগজের অ্যান্সার। প্রিন্সিপাল ওদের জবাব শুনে অনেক খুশি হয়। এই প্রথম এই পরীক্ষায় 4 জন পাশ হয়েছে, কিন্তু একজনই ফোন ব্যবহার করতে পারবে। ওরা 3 জনই তিবেতকে ভোট দেয় ওর মায়ের সাথে কথা বলার জন্য। তবে তিবেত এতে নিষেধ করে দেয়, আমরা 4 জনই এই পুরস্কারের প্রাপ্য। বাকিরা যদি এটা ব্যবহার করতে না পারে আমিও করতে চাই না। প্রিন্সিপাল ওর কথায় খুশি হয়। তোমাদের সফলতার কারণ এটাই, তোমরা একজন আরেকজনের কথা ভাবো আর সবাই একসাথে চলো। আশা করছি তোমরা হোম স্কুল থেকে আরও কিছু শিখবে। মাস্টার ইয়ানি ফেল হওয়া ছাত্রছাত্রীদের বলে, তোমরা এজন্য ফেল হয়েছ কারণ তোমরা শুধু নিজেদের কথাই ভাবো।
তোমরা যদি সবার কথা ভেবে একসাথে চলতে তাহলে আর ফেল হতে না। হ্যাঁ, সবাই হয়তো পুরস্কার পাবে না, একজনকে আরেকজনের জন্য তো স্যাক্রিফাইস করতেই হবে। হোমস্কুল তোমাদের এটাই শেখাতে যাচ্ছে তোমরা সবাই একজন আরেকজনের বন্ধু। এখানে ওরা 4 জন কথা বলছিল। মাকি খেয়াল করে মাস্টার প্রেপন আর মাস্টার প্রাসাদ জঙ্গলের দিকে যাচ্ছে। মাকি তাদের পিছু করতে থাকে। পেছন থেকে তিবেত এসে ওকে আটকায়। কোথায় যাচ্ছ তুমি? মাকি বলে, আমার ভাইকে খোঁজার জন্য। আমি হোমস্কুলে এসেছি আমার ভাই রানকে খোঁজার জন্য। তিবেত বলে, ওই রান যার ব্যাপারে প্রিন্সিপাল বলেছে? ও বলে, হ্যাঁ। এদিকে প্রিন্সিপাল একটি বাংকার রুমে আসে যেখানে রানকে বন্দি করে রাখা হয়েছে। ওর অবস্থা খুবই খারাপ ছিল। প্রিন্সিপাল বলে, মাকি নামের একটি মেয়ে আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। মাকির কথা শুনে রান ঘাবড়ে যায়। হঠাৎ করে প্রিন্সিপাল ওর মুখ বন্ধ করে দেয় আর ওকে ট্রিটমেন্ট রুমে নিয়ে আসে। রান চিল্লাতে থাকে, আমি অসুস্থ না, আমাকে এখান থেকে বের হতে দাও। প্রিন্সিপাল বলে, শান্ত থাকো, আমরা তোমার চিকিৎসা করে সব ঠিক করে দিব। ওদিকে মাকি বলে, আমার ভাই হোমস্কুলেই আছে। তিবেত বলে, তুমি নিশ্চিত কিভাবে? ও বলে, শেষবার আমার ভাইয়ের সাথে যখন দেখা হয়েছিল ও বলেছিল কখনো হোমস্কুলে আসতে না। এর মানে হোমস্কুল আমাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। এর মধ্যে ওরা এখানে মাস্টার ফোবানকে দেখতে পায়। ওরা জলদি লুকিয়ে পড়ে। তিবেত বলে, এ সময় সামনে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তবে আমি তোমাকে প্রমিস করছি তোমার ভাইকে খুঁজতে আমি তোমার সাহায্য করব। আপাতত ফিরে চলো। মাকিয়া ওর কথা মেনে ফিরে যায়। পরদিন মাস্টার দিলাক সবাইকে অ্যাসাইনমেন্ট করতে দেয়। লাইব্রেরিতে ওরা 4 জন অ্যাসাইনমেন্টের কাজ করছিল। তিবেত আর মাকি রানকে খোঁজার ব্যাপারে কথা বলছিল। ওদেরকে এতটা কাছাকাছি কথা বলতে দেখে হোয়াইট নাইকে বলে, ওদের মাঝে কি কিছু চলছে? নাই বলে, আমি জানি না। হোয়াইট বলে, তিবেত তো তোমার কাছের বন্ধু, ও তোমাকে কিছু বলেনি? নাই বলে, আমি অন্যের জীবনে নাক গলাই না। হোয়াইট বলে, তুমি বলতে চাচ্ছ আমি অন্যের জীবনে নাক গলাই? তুমি আমাকে অপমান করছো? এটা নিয়ে ও নাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। ওদেরকে এভাবে দেখে তিবেত আর মাকি হাসতে থাকে। ওদিকে হুগো আর জিংজাই একজন আরেকজনের সাথে ফ্লার্ট করাতে ব্যস্ত ছিল। মাস্টার ইয়ানি এসব দেখে ফেলে। এখানে এসব করার অনুমতি নেই। এরপর সবাইকে ডাকা হয়। তোমাদের আচরণ দেখে এখানে নতুন নিয়ম করা হয়েছে। তোমরা কেউ এখানে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ রাখতে পারবে না। যেটা শুনে অনেকেই রেগে যায়। পরদিন বিউ, নাই, হোয়াইট লাইব্রেরিতে একসাথে পড়ছিল। বিউর নাইয়ের উপর ক্রাশ আছে। ও নাইকে জিজ্ঞেস করে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? নাই বলে, না তো, কেন? বিউ জিজ্ঞেস করে, তুমি কীরকম মেয়ে পছন্দ করো? নাই বলে, আমি হোয়াইটের মতো মেয়েদের পছন্দ করি। হোয়াইট জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? নাই বলে, এরকম কিছু না। হোয়াইট বলে, ও আচ্ছা। ওদিকে জিংজাই ওর বাবা মায়ের কথা মনে করে ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। আমরা জানতে পারি ওর মায়ের চরিত্র খারাপ ছিল। মা ওর বাবাকে ছেড়ে অন্য লোকদের সাথে অ্যাফেয়ার রাখত। এর ফলে ও আর রিলেশনে বিশ্বাস করে না। বর্তমানে হুগো ওর মন খারাপ দেখে ওকে সামলাতে থাকে। আর আগের থেকে ওদের সম্পর্কটা কিন্তু আরও ভালো হয়ে গেছে। এখানে ওরা রোম্যান্স শুরু করে। জিংজাই বলে, আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। বাবা তো আমাকে একদম ভালোবাসে না, আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এমনকি আমার গায়ে হাতও তোলে। হুগো বলে, আমার জীবনটাও সুখের না, আমার পরিবারের কেউই আমাকে পছন্দ করে না। মানে সব হতাশায় থাকা বাচ্চারাই হোম স্কুলে পড়তে এসেছে। আমরা দেখি দূর থেকে মাস্টার ফোবান ওদেরকে এভাবে দেখে ফেলে। রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল, হুগো আর জিংজাইকে তুলে আনা হয়। তোমরা দুজন স্কুলের নিয়ম ভেঙেছ, তোমাদেরকে তো শাস্তি দেয়াই হবে।
মাস্টার ফোবান ওদেরকে একটি রুমে বন্দি করতে নিয়ে যায়। তবে ওরা দুজন মাস্টারকে মেরে সেখান থেকে পালাতে থাকে। ওরা হোমস্কুল থেকে পালানোর অনেক চেষ্টা করে, তবে ঘুরে ফিরে ওরা বারবার একই জায়গায় চলে আসছিল। রাস্তায় ওরা একটি পুলিশের গাড়ি দেখে তার কাছে সাহায্য চায়, কিন্তু এই পুলিশও হোমস্কুলের লোক ছিল আর ওদেরকে আবারও হোমস্কুলে নিয়ে আসে। মাস্টার ফোবান ওদেরকে রুমে বন্দি করে দেয়। এভাবেই এক সপ্তাহ পার হয়ে যায়। ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রিন্সিপাল সবাইকে বলে যতদিন না পর্যন্ত হুগো জিংজাই নিজেদের ভুল বুঝতে পারছে ওদেরকে বন্দি করে রাখা হবে। নাইয়ার মাকি বলে অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে, এখন ওদেরকে ছেড়ে দেওয়া উচিত। তবে প্রিন্সিপাল ওদের কথা শুনে না। পরের সিনে সবাইকে লিজার্ড গেমের জন্য ডাকা হয়। সবাইকে আলাদা আলাদা পশুর নাম দেয়া হবে। এর মাঝে একজন হবে লিজার্ড। লিজার্ড কাউকে বলতে পারবে না সেই লিজার্ড। বাকিদেরকে 3 দিন সময় দেয়া হবে লিজার্ডকে খোঁজার জন্য। খুঁজতে না পারলে বা মিথ্যে জবাব দিলে তাদেরকে শাস্তি দেয়া হবে। আর হ্যাঁ, লিজার্ড যাকে যে আদেশ দিবে তাকে সেটাই করতে হবে। এরপর ফোনের মাধ্যমে সবাইকে সবার নাম জানিয়ে দেয়া হয়। অ্যাসাইনমেন্ট করার সময় মাস্টার প্রাসাদ ম্যাককে 2টো অ্যাসাইনমেন্ট দেয়। ও জিজ্ঞেস করে আমি কেন 2টো করব। মাস্টার বলে এটাই লিজার্ডের আদেশ। দুপুরে খাবার খাওয়ার সময় ফুজিকে কোনো খাবার দেয়া হয় না। মাস্টার ফোবান বলে লিজার্ড বলেছে তোমাকে কোনো খাবার দেয়া হবে না। ওরা 4 জন একজন আরেকজনকে বলে দেয় ওদেরকে কী নাম দেয়া হয়েছে। ওরা খোঁজার চেষ্টা করে আসলে কে লিজার্ড হতে পারে। এভাবেই লিজার্ড প্রতিদিন ওদেরকে আদেশ দিতে থাকে যেগুলো ওদের করতে হয়। ফুজি জিনকে বলে তোমার তো মানুষদেরকে মারতে ভালো লাগে তাই না, নিশ্চয়ই তুমি লিজার্ড। সবাই জিজ্ঞেস করে তোমার কথার মানে কি। ফুজি জিনকে বলে তুমিই তো তোমার বাবার ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছিলে তাই না। জিন বলে সেটা পুরো অন্য কাহিনী, ওটা দিয়ে তুমি আমাকে জাজ করতে পারো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিনের বাবা তার কর্মচারীদেরকে দিয়ে অনেক কাজ করাতো, তাদের উপর অত্যাচার করত। এতে করে কর্মচারীরা সহ্য করতে না পেরে অনেকেই মারা যেত। জিন ওর বাবাকে এসব কিছু বন্ধ করতে বলেছিল, তবে ওর বাবা কোম্পানিতে লস হবে বলে ওনার অত্যাচার কমায় না। এতে জিন রেগে একদিন রাতে ওর বাবার ফ্যাক্টরিতেই আগুন লাগিয়ে দিয়েছিল। এগুলো শোনার পরও ফুজি জিনের কথায় বিশ্বাস করছিল না। এরপর অনেকেই নিজেদের জবাব প্রিন্সিপালকে জানিয়ে দেয়, তবে ওদের উত্তর ভুল ছিল, তাই ওদেরকে রুমে বন্দি করে দেয়া হয়। ওরা 4 জন ভাবছিল আমার মনে হয় না আমাদের মাঝে কেউ লিজার্ড। মাস্টার প্রেপনি আসল লিজার্ড, উনিই তো সবাইকে আদেশ দিচ্ছে। পরদিন ওরা অনেক ভেবেচিন্তে মাস্টার প্রেপনকে গিয়ে বলে দেয় আপনি আসল লিজার্ড, আর ওদের উত্তরটা সঠিক হয়। ফলে সবাইকে শাস্তি থেকে মুক্ত করে দেয়া হয়। কিন্তু হুগো আর জিংজাই অদ্ভুত আচরণ করছিল। কোনো ছাত্রছাত্রীদের কথার জবাব দিচ্ছিল না, শুধু মাস্টারদের কথারই জবাব দিচ্ছিল, তাও আবার মাথা নাড়িয়ে, মুখ দিয়ে কিছুই বলছিল না। পরদিন ম্যাক আর মোকের মাঝে পরিবারের কথা নিয়ে ঝগড়া লেগে যায়। নাই তিবেত ওদেরকে থামানোর চেষ্টা করে, তবে ওরা থামছিলই না। তখনই মাস্টার চ্যাম্প সবাইকে এক জায়গায় ডাকে আর 2 দলে ভাগ করে দেয়। ম্যাক আর মোককে দলের লিডার বানানো হয়। তোমাদের মাঝে যে আগে রশি ছেড়ে দিবে সে দল হেরে যাবে। হেরে যাওয়া দলকে আজ কোনো খাবার দেয়া হবে না, আর এই রশি ছাড়ানোর জন্য তোমরা যা ইচ্ছে করতে পারো। এরপর আর কি ম্যাক আর মোকের মাঝে পুরো লড়াই শুরু হয়ে যায়। ওদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু এরপরও কেউ রশি ছাড়ছিল না। মাকি মাস্টারকে বলে গেম বন্ধ করুন, তবে মাস্টার মানে না। যতক্ষণ না পর্যন্ত ওরা একজন রশি ছাড়ছে গেম শেষ হবে না। মাকি বলে এতে করে তো ওরা মারাই যাবে। মাকি আর হোয়াইট ওদেরকে থামাতে গেলে মাস্টার রেগে যায়, ফলে নাইও রেগে মাস্টারকে ঘুষি মেরে দেয়।
এতে করে ওদের 4 জনকেই শাস্তি হিসেবে রুমে বন্দি করে দেয়া হয়। যতক্ষণ না তোমরা তোমাদের দোষ স্বীকার করছো, তোমাদেরকে বন্দি করে রাখা হবে। হোয়াইট বলে, আমরা এখনও বলবো আমরা ভুল কিছু করিনি। মাস্টার বলে, তোমরা খুব শীঘ্রই বুঝতে পারবে আমরা এসব কেন করছি। মাস্টার ইয়ানি রানকে বলে, তোমার উচিত জিদ ছেড়ে দেয়া আর আবারও হোমস্কুলের উপর বিশ্বাস করা। রান বলে, আমি আর কখনো হোমস্কুলকে বিশ্বাস করতে পারবো না। মাস্টার বলে, তুমি জিদ না ছাড়লে তোমার বোন ঝুঁকিতে পড়বে। রান বলে, প্রিন্সিপাল আমার বোনের ক্ষতি করতে পারে না। উনি বলে, প্রিন্সিপাল তোমার বোনের কোনো ক্ষতি করবেও না। এর মানে এ সকল শয়তানির পেছনে অন্য কেউ আছে। পরের সিনে মাস্টার চ্যাম্প আবারও 2 দলের মাঝে খেলা রাখে। যারা জিততে পারবে তারাই খাবার পাবে। ওদেরকে নোট চুজ করতে হবে। সেখানে যার নাম আসবে তার সাথেই লড়াই করতে হবে। হুগোর নোটে জিংজাইয়ের নাম আসে, তবে হুগো ওকে না মেরে নিজে থেকেই রশিটা ছেড়ে দেয়। এরপর পালা আসে ফুজি আর জিনের। জিন বলে, তুমি ভেবো না তুমি মেয়ে বলে আমি তোমাকে ছেড়ে দিব। ফুজি বলে, আমার কাছে তো প্রথম থেকেই ছেলে আর মেয়ে সমান। ফুজি এক লাথি মেরেই ওর গেম খাল্লাস করে দেয়। ফলে 2 দলেরই 1-1 করে পয়েন্ট হয়। কিন্তু এরপর আর ওরা কেউই একজন আরেকজনের সাথে লড়াই করছিল না। সবাই একসাথে রশি ছেড়ে দিচ্ছিল। ফলে ম্যাচ ড্র হয়ে যায়। মাস্টার রেগে বলে, তোমরা যা করলে এজন্য আগামী সোমবার পর্যন্ত তোমাদের কোনো খাবার দেয়া হবে না। ওরা বলে, শুধু খাবারের জন্য আমরা একজন আরেকজনকে মারতে পারবো না। কিছুদিন না খেয়েও আমরা সবাই একসাথে বাঁচতে পারবো। উনি চলে যাওয়ার পর সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে। যাদের মাঝে ঝগড়া ছিল তাদের মাঝেও সব কিছু মিটে যায়। কিছুদিন পর ওদের 4 জনকে শাস্তি থেকে মুক্তি দিয়ে দেয়া হয়। ওরা সবাই একসাথে কথা বলছিল। মাকি হোয়াইট আর নাইকেও বলে দেয়, আমি হোমস্কুলে এসেছি আমার ভাই রানকে খোঁজার জন্য। ওরা ভাবে হোমস্কুল আমাদের সাথে যা করছে এখানে থাকা আর সম্ভব না। তাই সবাই এবার একসাথে পালানোর ডিসাইড করে। আর এর জন্য ওদেরকে স্কুল বাসের চাবিটা খুঁজতে হবে। রাতের বেলা ওরা ইচ্ছে করে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। মাস্টাররা যখন এই কাজে ব্যস্ত হয়ে পড়ে, ওরা প্রিন্সিপালের রুম থেকে চাবিটা চুরি করে পালাতেই যাচ্ছিল। তবে প্রিন্সিপাল সামনে চলে আসে। উনি বলে, তোমাদের থেকে এটা আশা ছিল না। ওরা বলে, আমরা আমাদের পরিবারকে অনেক মিস করি, আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই। প্রিন্সিপাল বলে, তোমাদের পরিবারও কি তোমাদের সাথে দেখা করতে চাচ্ছে? ওরা জিজ্ঞেস করে, আপনার কথার মানে কি? উনি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন যেতেই যাচ্ছ যাও, আমি তোমাদের আটকাবো না। সবাই গেলেও মাকি যায় না, কারণ ওর তো কেউ নেই। মাস্টার ফোবান বাকিদেরকে কুকি খেতে দেয়, যেটা খাওয়ার সাথে সাথেই সবাই বেহুশ হয়ে যায়। গন্তব্যে পৌঁছানোর পর মাস্টার সবাইকে জাগিয়ে দেয়, তোমরা তোমাদের পরিবারের কাছে যেতে পারো। আর কেউ যদি হোমস্কুলে ফিরে যেতে চাও এখানে চলে এসো, আমি এখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। এরপর ওরা সবাই নিজেদের বাড়ি যায়। হোয়াইট যখন ওর বাড়ি যায় ও জানতে পারে ওর খালা আসলে ওর মায়ের সকল সম্পত্তি দখল করার জন্যই ওকে হোমস্কুলে পাঠিয়ে দিয়েছে। এটা জেনে হোয়াইট রেগে খালাকে ঘুষি মেরে চলে আসে। পেনাং ওর মাকে বলে, হোমস্কুল আমাদের সাথে অনেক খারাপ করছে। ওর মা বলে, তোমার বাবার থেকে তো খারাপ না, এর চেয়ে ভালো হবে তুমি সেখানেই থাকো। ওদিকে বাকিদের অবস্থাও খুবই খারাপ ছিল, কারো বাবা মাই ওদেরকে দেখে খুশি ছিল না। নাই ওর বাবাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন হোমস্কুলে পাঠিয়েছেন? ওর বাবা বলে, তোমার মতো ছেলেকে এখানে রেখে আমাদের পরিবারের মান সম্মান হারাতে চাচ্ছিলাম না। মানে পরীক্ষায় দ্বিতীয় অবস্থানে আসা কি এতটাই খারাপ? নাই ওর বাবার কথায় অনেক কষ্ট পায়। তিবেত বাড়ি গিয়ে জানতে পারে ওর মা মারা গিয়েছে, আর এই খবরটা কেউ ওকে জানায়নি। ও অনেক কাঁদতে থাকে।
প্রিন্সিপাল এসে ওকে সামলাতে থাকে। তিবেত জিজ্ঞেস করে, আমার মায়ের মৃত্যুর খবরটা আমাকে কেন জানাননি? প্রিন্সিপাল বলে, তোমার মা নিষেধ করেছিল, উনি তোমাকে কষ্ট দিতে চাচ্ছিল না। আমি তোমার মাকে প্রমিস করেছি আমি সব সময় তোমার খেয়াল রাখব। আর হ্যাঁ, তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল। তিবেত জিজ্ঞেস করে, আপনার কথার মানে কি? উনি বলে, তোমার বাবা হোম স্কুলে মাস্টার ছিল। এটা শুনে তিবেত পুরো অবাক। অন্যদিকে মাস্টার প্রেপন রানের কাছে গিয়ে বলে, স্কুলে তিবেত নামের নতুন এক ছাত্র এসেছে, আর ওর বাবা ছিল মাস্টার ফুত। প্রিন্সিপাল ডিসাইড করেছে মাস্টার ফুত যে গুরুত্বপূর্ণ প্রজেক্টটি সম্পূর্ণ না করেই মারা গিয়েছিল সেটা এখন তিবেত সম্পূর্ণ করবে। রান বলে, আপনি কি প্রজেক্ট আর কথা বলছেন? এতে করে তো তিবেতের জীবন ঝুঁকিতে পড়বে। উনি জিজ্ঞেস করে, তোমার কি প্রজেক্ট আর উপর বিশ্বাস নেই? রান বলে, একদমই না। এই প্রজেক্টেই কাজ করতে গিয়ে মাস্টার ফুত মারা গিয়েছিল। তিবেত প্রিন্সিপালকে বলে, আমার মাও তো কখনো বলেনি বাবা হোম স্কুলে কাজ করত। প্রিন্সিপাল বলে, হোম স্কুলের নিয়ম হচ্ছে মাস্টাররা কখনো কাউকে বলতে পারবে না তারা কোথায় কাজ করে। আর তোমার বাবার মৃত্যুর পরে তোমার মা জানতে পেরেছে তোমার বাবা হোম স্কুলের মাস্টার ছিল। তিবেত বলে, তাহলে আমার বাবা কেন আত্মহত্যা করেছে? প্রিন্সিপাল বলে, ও আত্মহত্যা করতে পারে না, মরে যাওয়ার আগে ও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছিল। প্রিন্সিপাল বলে, ও আত্মহত্যা করতে পারে না, মরে যাওয়ার আগে ও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছিল, আর প্রজেক্টের কাজ অসম্পূর্ণ রেখে ও মরার কথা ভাবতেও পারে না। তিবেত ওই প্রজেক্টের ব্যাপারেই জিজ্ঞেস করে। প্রিন্সিপাল বলে, সেটা জানতে হলে তোমাকে হোম স্কুলে ফিরে যেতে হবে। ওদিকে একে একে সবাই বাসের কাছে চলে আসে। কারো জীবনেই শান্তি ছিল না। ওরা হোম স্কুলে ফিরে যাওয়ারই ডিসাইড করেছে। ওদেরকে আবারও ওই কুকিটা খাওয়ানো হয়, যেন ওরা হোম স্কুলে আসা যাওয়ার রাস্তা জানতে না পারে। এরপর সবাই হোম স্কুলে চলে আসে। প্রিন্সিপাল বলে, আমরা আগে থেকেই জানতাম তোমাদের পরিবার তোমাদের আগলে নিবে না। এখন তো তোমরা বুঝতে পেরেছ হোম স্কুলই তোমাদের ঘর। এখান থেকে বাহিরের দুনিয়া আরও ভয়ঙ্কর। রাতের বেলা তিবেত ওদেরকে বলে দেয়, আমার বাবা এখানের মাস্টার ছিল। অটোস্পিতে এসেছে বাবা আত্মহত্যা করেছে। তবে প্রিন্সিপাল বলেছে বাবা আত্মহত্যা করতে পারে না। হোয়াইট বলে, এই স্কুলে আর কত রহস্য লুকিয়ে আছে। হঠাৎ করে হুগো আর জিংজাই অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রানকেও এখনও খুঁজে পাচ্ছি না। এখন তোমার বাবার ব্যাপারটাও বের করতে হবে, উনি কি সত্যি আত্মহত্যা করেছে কিনা। ওদের এসব কথা পেনাং আর ফ্যাং শুনে ফেলে। তবে ওরা প্রমিস করে, আমরা এই কথা কাউকেই বলবো না। পেনাং বলে, আমি লাইব্রেরিতে একটি বইয়ে মেমোরি কার্ড দেখেছি, হয়তো সেখানে কিছু থাকতে পারে। ওরা লাইব্রেরিতে গিয়ে বই থেকে সেই মেমোরি কার্ডটা বের করে। মেমোরিতে থাকা ভিডিওটা ওরা চালায়, যেখানে রান আর তিবেতের বাবা মাস্টার ফুত কথা বলছিল। উনি বলে, তোমার দুঃস্বপ্নটা ভুলানোর জন্য তোমাকে এই চিকিৎসাটা নিতেই হবে। রান বলে, আসলে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি না, আমার বোনের জন্য চিন্তা হচ্ছে। আমার বোনের সাথে যা হয়েছে সেটা নিয়ে ও প্রতিনিয়ত ভয় পায়। এর মানে মাকির সাথে কিছু হয়েছিল যেটা ও ভুলে গেছে। রাতের বেলা মাকি স্বপ্ন দেখে কেউ ওকে বই দিয়ে অনেক মারছে, তবে ও চেহারাটা দেখতে পায় না। এতে মাকি অনেকটা ঘাবড়ে যায়। আজ ওরা সবাই নিজেদের পছন্দ মতো মাস্টার বাছাই করে ক্লাস করতে পারবে, আর নিজেদের সমস্যার কথা মাস্টারদের সাথে শেয়ার করে সমাধানও চাইতে পারবে। সবাই যার যার ইচ্ছে মতো মাস্টার বাছাই করে নেয় আর নিজেদের সমস্যাগুলো বলতে থাকে। মাস্টাররাও ওদের বিশ্বাস দেয়, আমরা সব সময় তোমাদের পাশে আছি। মাস্টার তাদের কথার মাধ্যমে ওদেরকে রিল্যাক্স করে। মাকি মাস্টার প্রেপনকে বলে, আমি আমার দুঃস্বপ্নের ব্যাপারে জানতে চাই। মাস্টার ওকে
চোখ বন্ধ করে শান্ত থাকতে বলে। কিছুক্ষণের মাঝেই মাকির সব কিছু মনে পড়তে থাকে। আসলে ওর বাবা ছোটোখাটো ভুলের জন্যই ওকে অনেক মারত। রান যখন বাবাকে আটকাতে যেত, বাবা রানকেও মারত। এসব মনে করে মাকির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তিবেত ওকে সামলাতে থাকে। মাকি বলে, আমার সব মনে পড়ে গেছে। এতদিন এসব কিছু এজন্য মনে ছিল না, কারণ প্রিন্সিপাল আমাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে আমার এই স্মৃতিগুলো মুছে দিয়েছিল। এরপর ও প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, আপনারা তো আগে থেকেই জানতেন আমি রানের বোন, তাহলে এতদিন আমাকে না চেনার নাটক কেন করেছেন? প্রিন্সিপাল বলে, তুমি নিজেই তোমার পরিচয় লুকিয়ে রাখতে চেয়েছিলে, তাই আমরাও তোমার সঙ্গ দিয়েছি। মাকি জিজ্ঞেস করে, আমার বাবার সাথে আপনার সম্পর্ক কী? উনি বলে, ওই লোক তোমাদের সৎ বাবা ছিল, তাই ওনাকে বাবা নাই বলো। আর হ্যাঁ, রানী আমাকে বলেছিল তোমার ওই স্মৃতিগুলো মুছে দিতে, কারণ ও তোমাকে কষ্ট পেতে দেখতে চাচ্ছিল না। মাকি জিজ্ঞেস করে, আমার সাথে বাবা যা করেছে এর জন্যই কি রান বাবাকে মেরে দিয়েছে? প্রিন্সিপাল এই প্রশ্নের কোনো জবাব দেয় না। মাকি জিজ্ঞেস করে, রান এখন কোথায়? আপনি কিছু বলছেন না কেন? প্রিন্সিপাল বলে, হোম স্কুলের উপর বিশ্বাস রাখো, ঠিক সময় আসলে সব কিছুই জানতে পারবে। মাকির মনটা খুবই খারাপ ছিল। তিবেত এসে ওর পাশে বসে। তুমি চিন্তা করো না, আমরা তোমার ভাইকে খুঁজে বের করব। আর আমাকেও তো বের করতে হবে আমার বাবার সাথে কি হয়েছিল। ওর মনটা খারাপ দেখে মাকি ওর হাতে হাত রাখে, আর দুজনই ভালোবাসার নজরে একজন আরেকজনকে দেখতে থাকে। মানে হোম স্কুলে একটু ভালোবাসা দেখা দিল। পরদিন ওরা যখন এক্সারসাইজ করছিল, তিবেত নাইকে বলে, হোয়াইটকে বলেছ তুমি যে ওকে পছন্দ করো? নাই বলে, সেটা বলিনি, তবে এটা বলেছি ওর মতো মেয়েদের আমি পছন্দ করি। তিবেত বলে, এটা তো ড্রামার মতো হয়ে গেল, সবাই তো এসব বুঝতে পারে না। নাই বলে, তোমার আর মাকির কিছু হলো? তিবেত বলে, তেমন কিছু না, গত রাতে আমরা হাত ধরেছিলাম। নাই বলে, এর মানে তুমি সত্যি ওকে পছন্দ করো? তিবেত বলে, হ্যাঁ আমি ওকে পছন্দ করি, তবে মনে হয় না মাকি এসবে আগ্রহী। ওদিকে হুগো জিংজাইকে ফুল দেয়, যেটা দেখে ওরা সবাই বুঝতে পারে হুগো আর জিংজাই এখন সত্যি সত্যি একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। ওদিকে মাস্টার ফোবান রানকে খাবার দিতে যায়। এখানে আমরা জানতে পারি রান কিছু শব্দ তৈরি করে মানুষদের হিপনোটাইজ করতে পারে। এ সময় ও মাস্টার ফোবানকে হিপনোটাইজ করে এখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু তখনই এখানে প্রিন্সিপাল চলে আসে। পরের সিনে দেখি ওদের 5 জনকে প্রজেক্ট আরের জন্য বাছাই করা হয়। ওদের চিকিৎসা শুরু হয়ে যায় ওদের কষ্টকর অতীত মুছে দেওয়ার জন্য। প্রথমে ফুজির চিকিৎসা শুরু হয়। ফুজি জিজ্ঞেস করে, আপনি আমার মাঝে কি বদলাতে চাচ্ছেন? প্রাসাদ বলে, আমি তোমার মাইন্ড সেটটাই বদলে দিব। যখনই চিকিৎসা শুরু হয়, ফুজির ওর বাবার কথা মনে পড়তে থাকে। ওর বাবা কিভাবে ওকে অত্যাচার করত আর কথা শোনাতো, এগুলো মনে করে ফুজি বলে, আমি নিশ্চয়ই নিজেকে বদলাবো আর অবশ্যই প্রতিশোধ নিব। কিন্তু এসবে মাস্টার প্রেপন রাজি ছিল না। বাচ্চারা এখনও এর জন্য প্রস্তুত না। ওরা এসব সহ্য করতে পারবে তো? মাস্টার ইয়ানি বলে, এছাড়া আর কিছু করার নেই, আমাদেরকে প্রিন্সিপালের উপর বিশ্বাস রাখতেই হবে। তবে প্রেপন বলে, মাস্টার ফুত মরে যাওয়ার পর আমি আর প্রিন্সিপালের উপর বিশ্বাস রাখতে পারছি না। এজন্য উনি রানের কাছে গিয়ে বলে, তোমার কি মনে হয় তুমি প্রিন্সিপালকে আটকাতে পারবে? রান বলে, হ্যাঁ। উনি বলে, ঠিক আছে, তুমি হোম স্কুল থেকে পালাবে, কোনো সাহায্য লাগলে আমি তোমাকে করব। ফ্ল্যাশব্যাকে 6 বছর আগের কাহিনী দেখানো হয়। রান প্রিন্সিপালের প্রিয় ছাত্র ছিল। প্রিন্সিপাল বলে, সব মাস্টাররা বলে তুমি আর জিরো সব সময় সবচেয়ে বেশি নাম্বার পাও। তখনই এখানে রানের বাবা বডিন আসে। রান জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? ওর বাবা বলে, তোমার কথার মানে কি? আমিই তো হোম স্কুলের মালিক। উনি আরও বলে, তোমার উচিত জিরোর সাথে বন্ধুত্ব করা,
এতে করে ওর মা আমাদের স্কুলে আরও বেশি করে ইনভেস্ট করবে। রান বলে, জিরো আমাকে একদমই পছন্দ করে না। তবে ওর বাবা বলে, যেভাবেই হোক তোমাকে জিরোর সাথে বন্ধুত্ব করতেই হবে। কাহিনী বর্তমানে ফিরে আসে। রান ওনাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন সাহায্য করতে চাচ্ছেন? উনি বলে, কারণ প্রিন্সিপাল বদলে গেছে। রান বলে, আপনি এখন এটা বুঝলেন? আমি তো তখনই বুঝতে পেরেছি যখন প্রিন্সিপাল আমাকে আদেশ দিয়েছে আমার বাবাকে মারার জন্য। উনি বলে, তোমার বাবা এটারই যোগ্য। রান বলে, একটা মানুষ যতই খারাপ হোক না কেন তাকে মেরে দেয়া কোনো সমাধান হতে পারে না। উনি জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় প্রিন্সিপাল কেন বদলে গেছে? রান বলে, কারণ প্রিন্সিপাল প্রতিশোধ নিতে চাচ্ছে। ওদিকে ওরা সবাই বিউ, জিংজাই, ফুজি, ফুগো আর জিনকে খুঁজে না পেয়ে খুবই চিন্তায় ছিল। ওরা তো জানে না ওই 5 জনকে প্রজেক্ট আর এর জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাতের বেলা হোয়াইট কোথাও যাচ্ছিল। ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। ও অনেকটা ভয় পেয়ে যায়। পরে দেখতে পায় এটা তো নাই। হোয়াইট জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ফলো করছ? ও বলে, আমার চিন্তা হচ্ছিল ইদানিং সবাই যেভাবে গায়েব হয়ে যাচ্ছে। হোয়াইট বলে, তোমার যখন আমাকে নিয়ে এতই চিন্তা হয় তোমার তো উচিত আমার সাথেই ঘুমানো। নাই বলে, এটার যদি অনুমতি থাকতো আমি এটাই করতাম। ওর কথা শুনে হোয়াইট একটু লজ্জা পায়। এরপর থেকে এভাবে আমাকে ফলো করবে না। কিছু বলতে চাইলে সোজা এসে বলে দিবে। ও বলে, ঠিক আছে। ওদিকে তিবেত আর মাকি রানের ব্যাপারে কিছু জানার জন্য লাইব্রেরিতে যায়। ওরা এখানে একটি সিক্রেট রুম দেখতে পায়, যেখানেই আসলে রানকে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু ওরা সেই রুমে যাওয়ার আগেই প্রিন্সিপাল চলে আসে। তোমরা এখানে কি করছো? মাকি জিজ্ঞেস করে, এই রুমে কি আছে? প্রিন্সিপাল বলে, ওই রুমটা তোমার বাবার ছিল, এছাড়া আর কিছুই না। মাকি বলে, বাবা? উনি বলে, হ্যাঁ, তোমার বাবাই হোম স্কুলের মালিক ছিল। ওরা রাতে ঘোরাফেরা করছিল, তাই ওদের দুজনকেই শাস্তি দেয়া হয়। প্রিন্সিপাল মাস্টারকে বলে, প্রজেক্ট আর শুরু করো। উনি বলে, জলদি হয়ে যাচ্ছে না? প্রিন্সিপাল বলে, তোমাকে যা বলছি তাই করো। এরপর উনি রানের কাছে যায়। আচ্ছা, তুমি জানতে চাচ্ছ না হোম স্কুল আমি কেন শুরু করেছি? রান বলে, ভালো করেই জানি। আপনি আমার বাবার থেকে প্রতিশোধ নিতে হোম স্কুল শুরু করেছেন। প্রিন্সিপাল বলে, হোম স্কুল প্রতিশোধের জন্য না, ভালোবাসার জন্য শুরু করেছিলাম। কাহিনী এবার 1980 সালে যায়। ও সময় হোম স্কুল একটি অনাথ আশ্রম ছিল, যেটা বডিনের বাবা চালাতো। আর প্রিন্সিপাল আমিন বডিনের বন্ধু ছিল, সাথে অনাথ ছিল। এজন্য বডিন ওনাকে এখানে থাকতে দিয়েছিল। বডিন খুবই খারাপ ছিল। অনাথ বাচ্চাদের দিয়ে কাজ করাতো, ওদেরকে মারতো, এমনকি আমিনকেও চাকরের মতো ট্রিট করত। একদিন আমিন এখানে একটি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই ও মেয়েটির প্রেমে পড়ে যায়, কিন্তু পরে জানতে পারে মেয়েটি আসলে বডিনের ফিয়ান্সে ফিনায়া। আমরা জানতে পারি ফিনায়া বডিনকে বিয়ে করতে চাচ্ছিল না, তবে ওর বাবা মায়ের জোর করাতে ও এই বিয়েতে রাজি হয়েছে। কিছুদিনের মাঝে আমিন আর ফিনায়ার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এরপর বডিন আর ফিনায়ার বিয়ে হয়ে যায়। বডিনের বাবা মারা যাওয়ার পর এই অনাথ আশ্রম বডিনের আয়ত্তে চলে আসে। বডিন আর ফিনায়ার বিবাহিত জীবন একদম সুখের ছিল না। ও অকারণেই ফিনায়াকে মারত। এর ফলে একদিন ফিনায়ার মিসক্যারেজ হয়ে যায়। আমিন এসে ওকে সামলায়। ফিনায়ার মনটা খুবই খারাপ ছিল। আমিন বলে, এখান থেকে পালাতে আমি তোমার সাহায্য করতে পারি। ফিনায়া এতে নিষেধ করে দেয়। এখানে অনেক অনাথ বাচ্চা আছে, ওদের সাথেই আমি খুশি আছি। ও আরও বলে, আমি চাই ভবিষ্যতে এই অনাথ আশ্রমটি একটি স্কুল হোক। এখানে ও সকল বাচ্চাদের রাখা হোক যারা অনাথ, বা যে সকল বাচ্চাদের সাথে তাদের পরিবার ভালো ব্যবহার করে না। ওদেরকে এখানে রেখে যেন পরিবারের ভালোবাসা দেয়া হয়, ওদের মাঝে বন্ধুত্ব গড়ে তোলা হয়,
যেন অন্যান্য স্বাভাবিক মানুষের মতো ওরাও নিজেদের জীবন যাপন করতে পারে। আমি চাই স্কুলের নামটি হোম স্কুল হোক। আমিন ওকে প্রমিস করে, আমি এখানে হোম স্কুল গড়ে তুলবই। বডিনের অনেক অত্যাচারে কিছু বছর পরই ফিনায়া মারা যায়। আমিনের ও সকল লোকদের উপর রাগ জমে যায় যারা তাদের পরিবারের লোকদের সাথে ভালো ব্যবহার করে না, ভালোবাসে না, কারণ এর ফলেই ফিনায়া মারা গিয়েছে। কিছু বছর পর বডিন অনাথ আশ্রমটি বিক্রি করে দিতে চাচ্ছিল, কারণ এখান থেকে ও লাভ পাচ্ছিল না। আমিন বলে, এই ঘরটিকে আমি স্কুলে রূপান্তর করতে চাই। বডিন বলে, এতে আমাদের কোনো লাভ হবে না। আমিন বলে, এখানে আমরা ধনী পরিবারের ও সকল বাচ্চাদের ভর্তি নিব যাদের সাথে পরিবারের সম্পর্ক ভালো না। আমরা ও সকল বাচ্চাদের ঠিক ওরকম বানিয়ে দিব যেমনটা তাদের বাবা মা বানাতে চায়, নম্র ভদ্র। এতে করে বাচ্চাদের বাবা মা খুশি হয়ে যাবে। আমিন বলে, আমরা বাচ্চাদেরকে নতুন নতুন অ্যাক্টিভিটির সাথে মাইন্ড থেরাপি দিয়ে ওদের ব্যক্তিত্বটাই বদলে দিব। এর বিনিময়ে আমরা তাদেরকে বলবো আমাদের স্কুলে ইনভেস্ট করতে। বডিনের কাছে ওর আইডিয়া ভালো লাগে। এসব শুনে বডিন হোম স্কুল বানাতে রাজি হয়ে যায়। ও বাহিরে এসে ভাবতে থাকে, আমি ওর সকল লোকদের থেকে প্রতিশোধ নিব যারা তাদের পরিবারের সাথে ভালো ব্যবহার করে না। এই পুরো কাহিনীটা বর্তমানে প্রিন্সিপাল আমিন রানকে শোনাচ্ছিল। উনি আরও বলে, বডিন তোমাদের একদম ভালোবাসতো না, ভালোবাসলে তোমাদের উপর অত্যাচার করতো না। ও তোমাদের এজন্য দত্তক নিয়েছে যেন ভবিষ্যতে গিয়ে তোমরা এসব কিছু সামলাতে পারো। রান জিজ্ঞেস করে, এসবের জন্যই আপনি আমার বাবাকে মারতে চেয়েছিলেন? তবে আপনিই তো আমাকে বলেছিলেন ভায়োলেন্সকে ভায়োলেন্স দিয়ে শেষ করা ঠিক না, এতে করে আমরা পশু হয়ে যাই। প্রিন্সিপাল বলে, এখন আমার চিন্তাধারা বদলে গিয়েছে যখন থেকে আমি জানতে পেরেছি আমি খুব শীঘ্রই মরতে চলেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বডিন যখন প্রিন্সিপালের অসুখের ব্যাপারে জানতে পেরেছিল ওনাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে বলেছিল। প্রিন্সিপাল বলে, আমি তো তোমার মতো লোকের হাতে স্কুলটা ছেড়ে যেতে পারি না। বডিন বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? প্রিন্সিপাল তখন বলে, হোম স্কুল আমার নামে করে দাও আর নিজেকে মেরে দাও। প্রিন্সিপাল ওনাকে হিপনোটাইজ করে ফেলে। এর ফলে বডিন নিজেকে মেরে দিয়েছে। এর মানে রান ওর বাবাকে মারেনি। স্টার প্রেপন তিবেত আর মাকিকে বলে, প্রজেক্ট আর এর জন্য প্রস্তুত হয়ে যাও। ওরা জিজ্ঞেস করে প্রজেক্ট আর এর মানে কি। মাস্টার ওদেরকে বলে, লাইব্রেরিতে চলো, এরপরই জানতে পারবে। সবাই লাইব্রেরিতে আসে। ওদেরকে একটি ভিডিও দেখানো হয় যেখানে তিবেতের বাবা রানকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিল প্রজেক্ট আর শুরু করার জন্য। রান জিজ্ঞেস করে প্রজেক্ট আর এর মানে কি। উনি বলে, তুমি এটাকে শর্ট রিকভারি বলতে পারো। তোমার বাবার কারণে তোমার যে সকল খারাপ স্মৃতি হয়েছে এই চিকিৎসার ফলে তুমি সেগুলো ভুলে যাবে। উনি রানকে জেলির মতো একটা মেডিসিন খেতে দিয়ে বলে, আমি আর প্রিন্সিপাল আমিন এটা তৈরি করেছি। এই মেডিসিনের কোনো সাইড ইফেক্ট নেই, তবে কেউ যদি এটার অপব্যবহার করে এর পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। তিবেত বলে, আমার মনে হচ্ছে প্রিন্সিপাল এই প্রজেক্টের অপব্যবহার করতে চাচ্ছে। মাস্টার ফুড তো প্রজেক্ট আর রিকভারির জন্য ব্যবহার করতে চেয়েছিলেন, মানে লোকদেরকে সারিয়ে তোলা। কিন্তু প্রিন্সিপালের কাছে প্রজেক্ট আর এর মানে কি? তিবেত বলে, মনে হয় রিভেঞ্জ। পরদিন প্রিন্সিপালের শরীরটা আরও খারাপ হয়ে যায়। প্রেপন ওনাকে হাসপাতালে যেতে বলে। প্রিন্সিপাল বলে, আমরা ওই সকল লোকদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি যারা তাদের বাচ্চাদের ছেড়ে দিয়েছে। বাচ্চারা তাদের জাস্টিস পেতেই চলেছে, তাই এখন আমার জন্য প্রজেক্ট আর বন্ধ করতে পারবো না। মাস্টার প্রেপন রানের কাছে গিয়ে বলে, প্রিন্সিপালকে থামানোর জন্য আজ রাতেই তোমাকে ট্রিটমেন্ট রুম থেকে পালাতে হবে। উনি যাওয়ার সময় রানকে একটি কলম দিয়ে যায়
যেন ও শব্দ করে মাস্টারদের হিপনোটাইজ করতে পারে। এরপর রানকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়া হয়। রান প্রিন্সিপালকে বলে, আবারও বলছি, ভায়োলেন্সকে ভায়োলেন্স দিয়ে শেষ করা যায় না। ওর কথা শুনে প্রিন্সিপাল কিছুক্ষণের জন্য থমকে যায়। তবে মাস্টার প্রাসাদ ওনাকে এখান থেকে নিয়ে যায়। প্রাসাদ প্রিন্সিপালকে হিপনোটাইজ করে ফেলে আর প্রিন্সিপালকে দিয়ে বলানোর চেষ্টা করে ভায়োলেন্সকে শুধু ভায়োলেন্স দিয়েই শেষ করা যায়। ওদিকে রান ট্রিটমেন্ট রুমের মাস্টারদের হিপনোটাইজ করে এখানে চলে আসে। মাস্টার প্রাসাদকে এসব করতে দেখে রান পুরো কাহিনী বুঝে ফেলে। প্রিন্সিপাল যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে আপনি ওনাকে হিপনোটাইজ করছেন। উনি বলে, একদম ঠিক ধরেছ। রান বলে, আপনি কিভাবে প্রিন্সিপালকে ধোঁকা দিচ্ছেন? উনি বলে, কে বলেছে আমি প্রিন্সিপালকে ধোঁকা দিচ্ছি? আমিও ওনার মতো বাচ্চাদের বদলাতে চাচ্ছি, শুধু ওনার প্ল্যানটা একটু বদলে দিয়েছি। শুনে রাখো, যুদ্ধে নামলে ভায়োলেন্স দেখাতেই হয়। তুমি যদি জিততে চাও লড়াই করতে হবে, এর জন্য হিংস্রতা দেখাতেই হবে। আর হ্যাঁ, তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে কুরবানি দিতে হবে। রান বলে, এর মানে আমার বাবাকে মারার আইডিয়া আপনারই ছিল? উনি হাসতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বোডিন হোম স্কুল থেকে আরও লাভবান হতে চাচ্ছিল, তাই উনি প্রিন্সিপালকে বলে ১৩ জনের জায়গায় ১০০ জন ছাত্রছাত্রীর ভর্তি নিতে। প্রিন্সিপাল বলে, ব্যাপারগুলো এত সহজ না। বোডিন তখন হোম স্কুল বন্ধ করার ধমকি দিয়েছিল, তাই প্রিন্সিপাল বলে, ঠিক আছে, আমি ভেবে দেখব। এখান থেকে যাওয়ার সময় উনি অসুস্থ হয়ে পড়ে। হুঁশে আসার পর উনি এসব নিয়ে অনেক চিন্তায় ছিল। এ সময় মাস্টার প্রাসাদ এসে ওনার ব্রেন ওয়াশ করতে থাকে। বোডিন কারো সাথে ভালো ব্যবহার করে না। যদি ওকে রাস্তা থেকে সরিয়ে দেয়া যায়, আপনি নিজের মতো সব কিছু চালাতে পারবেন। প্রিন্সিপাল বলে, তুমি কি করতে চাচ্ছ? আমি আগেই বলেছি, ভায়োলেন্সকে ভায়োলেন্স দিয়ে শেষ করার চেষ্টা করলে আমরা পশু হয়ে যাব। প্রাসাদ বলে, ভেবে দেখুন, আমরা যদি ওই পশুদের না মারি পরে তো ওই পশুরাই আমাদের মেরে দিবে। বাচ্চাদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া হবে, তাদের শত্রুদের মেরে দেয়া। প্রিন্সিপাল বলে, তুমি চাচ্ছ রান ওর বাবাকে মেরে দিক? এটা অসম্ভব, আমি এটা হতে দিব না। কিন্তু তখনই প্রাসাদ ওনাকে হিপনোটাইজ করে ফেলে আর প্রিন্সিপালের মাধ্যমেই রানকে আদেশ দেয় ওর বাবাকে মেরে দেওয়ার জন্য। কিন্তু রান এর জন্য রাজি হয় না। প্রাসাদের পর রানকেও হিপনোটাইজ করতে চেয়েছিল, তবে ওকে হিপনোটাইজ করতে পারে না। এর জন্যই রানকে এখানে বন্দী করে ওর উপর চিকিৎসা শুরু করেছে, যেন রানকে হিপনোটাইজ করতে পারে। তবে এরপরও লাভ হয়নি। রান বলে, আপনি কি আমাকে মারতে যাচ্ছেন? উনি বলে, তুমি মরার কথা মুখেও এনো না। তুমি তো আমার কাছে একটা টাস্কের মতো, আমি তোমাকে বদলাতে চাই। রান বলে, আপনি কখনো এটা করতে পারবেন না। প্রাসাদ বলে, হিপনোটাইজ ছাড়াও কথা মানানোর অনেক উপায় আছে, যেমন তোমার বোন মাকি। এটা শুনে রান রেগে ওনার গলা চেপে ধরে। প্রাসাদ হাসতে থাকে। রান, আমাকে মেরে দাও, আমি এটাকেই আমার সফলতা ভেবে নিব। মানে কি পরিমাণে সাইকো হলে এসব কথাবার্তা বলে। রান ওনাকে মারতে পারে না, উনি তো এটাই চায়। রান প্রিন্সিপালকে হুঁশে আনার অনেক চেষ্টা করে। প্রাসাদ বলে, যতক্ষণ না আমি ওনাকে উঠাচ্ছি উনি উঠবে না। রান কিছু করতে না পেরে ওনাকে ঘুষি মেরে চলে যায়। এদিকে ওরা বাকিদের খুঁজছিল, যাদেরকে মাস্টাররা নিয়ে গেছে। এ সময় রানের সাথে মাকির দেখা হয়ে যায়। দীর্ঘ ৬ বছর পর ওদের দেখা হলো। দুজনই অনেক ইমোশনাল হয়ে যায়। রান বলে, আমাদের সবাইকে পালাতে হবে। মাস্টার প্রাসাদ প্রিন্সিপালকে হিপনোটাইজ করে ফেলেছে, এর ফলেই এসব হচ্ছে। ওরা পালাতেই যাচ্ছিল, তবে মাস্টার প্রাসাদ, ফোবান, চ্যাম্প ওদেরকে আটকে দেয়। প্রাসাদের কাছে বন্দুক ছিল, উনি ওদের দিকে বন্দুক তাক করে। তখনই মাস্টার প্রেপন এসে ফোবানের গলায় চাকু ধরে বলে, বাচ্চাদেরকে যেতে দাও। তবে প্রাসাদ ওনার মাথায় বন্দুক তাক করে বলে, কেউ এখান থেকে পালানোর চেষ্টা করলে আমি ওনাকে এখানেই মেরে দিব।
প্রেপন বলে, তোমরা আমার কথা ভেবো না, তোমরা এখান থেকে চলে যাও। তবে ওনাকে এই অবস্থায় দেখে সবাই হার মেনে নেয়। ওদের সবাইকে বন্দি করে দেয়া হয়। পরের সিনে ওদের 5 জনকে ডাকা হয়। প্রাসাদ বলে, এই বোতলগুলোর মাঝে দুটোতে বিষ আর দুটোতে প্রতিষেধক আছে। ওরা জিজ্ঞেস করে, আমরা এগুলো দিয়ে কি করব? উনি বলে, কারণ তোমাদের বন্ধু পেনাং আর মাস্টার প্রেপনের গায়ে বিষ ইনজেক্ট করা হয়েছে। তাই এখান থেকে বোতল বাছাই করে তাদেরকে বাঁচাও, আর না হয় মেরে দাও। ওরা অনেক ভয় পেয়ে যায়। ওরা 4 জন জলদি একটা বোতল নিয়ে পেনাংকে বাঁচাতে যায়। ভাগ্যবশত পেনাং বেঁচে যায়। রান যায় মাস্টার প্রেপনকে বাঁচাতে। উনি বলে, আমাকে প্রমিস করো এখানের একটা বাচ্চারও কিছু হতে দিবে না। রানও ওনাকে প্রমিস করে আর মাস্টারের গায়ে ওটা ইনজেক্ট করে দেয়। দুর্ভাগ্যবশত এটা প্রতিষেধক ছিল না, ফলে মাস্টার প্রেপন এখানেই মারা যায়। রান এতে অনেক কাঁদতে থাকে। প্রিন্সিপাল এখনও বেহুশ ছিল। উনি স্বপ্নে বডিনকে দেখতে পায়। তুমিও অবশেষে আমার মতো হয়ে গেলে। জানি আমাকে মরতে দেওয়ার জন্য তুমি অনুতপ্ত হও, কিন্তু এর চেয়েও বেশি অনুতপ্ত হবে যদি তুমি জাগতে না পারো। এসব শুনে প্রিন্সিপাল হুঁশে আসার চেষ্টা করে। মাস্টার প্রাসাদ হেসে হেসে সবার কাছে এসে বলে, রান মাস্টার প্রেপনকে বাঁচাতে পারেনি। এটা শুনে নাই রেগে ওনাকে ঘুষি মেরে দেয়। রান ওকে আটকে বলে, আমরা কখনো ওনার মতো পশু হব না, তাই উনি যেমনটা চায় তুমি তেমনটা করো না। প্রাসাদ হেসে বলে, অনেক দেরি হয়ে গেছে, আমি অলরেডি কিছু পশু বানিয়ে ফেলেছি। পরের সিনে মাকি আর রান কথা বলছিল। মাকি জিজ্ঞেস করে, মাস্টার প্রাসাদই কি আমাদের বাবাকে মেরেছে? রান বলে, উনি আমাদের বাবাকে হিপনোটাইজ করেছিল, যেমনটা এখন প্রিন্সিপালের সাথে করছে। মাকি বলে, প্রথমে আমি ভেবেছিলাম তুমি বাবাকে মেরেছ। সত্যটা জেনে আমি অনেক স্বস্তি অনুভব করছি। ও আরও বলে, আমাদের যেভাবেই হোক প্রিন্সিপালকে হুঁশে আনতে হবে। একমাত্র উনি মাস্টার প্রাসাদকে আটকাতে পারবে। ওদিকে মাস্টার ইয়ানি, দিলাক মাস্টার প্রেপনের মৃত্যুতে অনেক সুখে ছিল। ওনারা বলে, আমাদের যেভাবেই হোক মাস্টার প্রাসাদকে আটকাতে হবে। ওনাদের এসব কথা মাস্টার প্রাসাদ শুনে ফেলে। উনি রেগে মাস্টার দিলাককে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দেয় আর ইয়ানিকে ব্ল্যাকমেল করে, তুমি যদি আমার কথা না শুনো তাহলে মাস্টার দিলাক আর সব বাচ্চাদেরকে আমি মেরে দিব। পরদিন ওরা যখন নাস্তা করতে আসে, ওরা দেখে নাই আর তিবেত এখানে নেই। মাকি ওদেরকে খুঁজতে যাচ্ছিল। তখনই এখানে মাস্টার প্রাসাদ চলে আসে। উনি মাকিকে বলে, মনে আছে প্রথম দিন তোমরা জঙ্গলে চিল্লানোর শব্দ শুনেছিলে? ওটা রানেরই শব্দ ছিল। আমি কাটার দিয়ে ওর নখগুলো তুলে ফেলছিলাম, আরও ব্যথায় কাতরাচ্ছিল। ওই দিন তোমরা যদি আরেকটু খুঁজতে, ওই দিনই তোমরা রানকে পেয়ে যেতে। এইসব শুনে মাকির অনেক রাগ হয়। রান ওকে সামলে নেয়। ওদিকে দেখি মাস্টার ফোবান নাই আর তিবেতকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যাচ্ছে। পরের সিনে দেখি হোম স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মাকে এখানে এনে বেঁধে রাখা হয়েছে। ওনারা অনেক রেগে যায়, আমরা হোম স্কুলে এত টাকা দিচ্ছি আর তোমরা আমাদের সাথে এসব কেন করছো? প্রাসাদ বলে, তোমাদেরকে আর টাকার চিন্তা করার দরকার নেই, কারণ তোমরা মরতে চলেছ। এদিকে ও সকল বাচ্চাদের দেখানো হয় যাদেরকে প্রজেক্ট আর-এর জন্য বাছাই করা হয়েছে। মাস্টার প্রাসাদ ওদেরকেও হিপনোটাইজ করে ফেলেছে, ফলে ওরা এখন ওদের বন্ধুদের উপরই হামলা করছিল। ওরা বলে, আমাদের বাবা মাকে স্কুলে নিয়ে আসা হয়েছে, আগামীকালই প্রজেক্ট আর শুরু হতে চলেছে, এরপর সব ঠিক হয়ে যাবে। মাকি বলে, বুঝতে পারছি না এখানে সবার বাবা মাকে না এনে কয়েকজনের বাবা মাকে কেন আনা হয়েছে। রান বলে, হয়তো ওনারা সবচেয়ে ধনী পরিবারগুলোকেই টার্গেট করছে, যাদের অনেক সুনাম রয়েছে। মাস্টার প্রাসাদ তাদের সুনাম নষ্ট করেই প্রতিশোধ নিতে যাচ্ছে। বা এটাও হতে পারে যে সকল বাচ্চারা বেশি হতাশ ওদের বাবা মাকেই বাছাই করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীদের প্রজেক্ট আর-এর জন্য বাছাই করা হয়েছে, মাস্টার চ্যাম্প ওদেরকে এক ধরনের জেলি খেতে দেয়
আর বলে প্রতিশোধের জন্য প্রস্তুত হয়ে যাও। ওদিকে মাস্টার প্রাসাদ ছাত্রছাত্রীদের বাবা মাকে বলে, আজ আমরা প্রতিশোধের গেম খেলতে চলেছি। তোমাদের বাচ্চাদের থেকে তোমাদের জীবন বাঁচিয়ে পালাতে হবে। ওনারা বলে আমাদের বাচ্চারা কখনো আমাদের মারবে না। উনি একটা ভিডিও ছাড়ে যখন ওনারা বাচ্চাদেরকে ভর্তি করাতে এসেছিল। ওনারা বলেছিল আমাদের বাচ্চারা তো একদমই আকাইম্মা, ওদের মাঝে যোগ্যতাই নেই আমাদের সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্য। মাস্টার প্রাসাদ বলে এই ভিডিও তোমাদের বাচ্চাদেরকে আমি 100 বারের বেশি দেখিয়েছি। এটা দেখার পরও তোমাদের বাচ্চারা কি এখনও তোমাদের ভালোবাসে? এসব শুনে ওনারা ঘাবড়ে যায়। মাস্টার প্রাসাদ ওনাদের ছেড়ে দেয়, নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে পারো। আর হিপনোটাইজ হওয়া বাচ্চাগুলো ওদের বাবা মায়ের পিছু করতে থাকে তাদেরকে মারার জন্য। মাস্টার ইয়ানি ওদের কাছে এসে বলে প্রজেক্ট আর শুরু হয়ে গেছে, বাচ্চারা বাবা মায়ের পিছু পড়ে গেছে তাদেরকে মারার জন্য। রান বলে সবাইকে বাঁচাতে হলে আমাদের যেভাবেই হোক প্রিন্সিপালকে হুঁশে আনতে হবে। ওরা সবাই ওদের বন্ধুদের কাছে যায় ওদেরকে থামানোর জন্য। রান আর মাস্টার ইয়ানি প্রিন্সিপালের কাছে যায় ওনাকে হুঁশে আনার জন্য। রান অনেক অনুরোধ করতে থাকে, দয়া করে আপনি হুঁশে চলে আসুন, আমার আর মাকির আপনি ছাড়া কেউ নেই। হয়তো আমাদের রক্তের সম্পর্ক না, তবে এরপরও আপনি আমাদের জন্য সব কিছু। হোম স্কুলের বাচ্চাদের জন্য আপনাকে হুঁশে আসতেই হবে। এসব শুনে প্রিন্সিপালের চোখেও পানি চলে আসে, তবে উনি হুঁশে আসে না। রান আর মাস্টার ইয়ানি নারাশ হয়ে চলেই যাচ্ছিল। তখনই প্রিন্সিপাল রানের হাতটা ধরে ফেলে। উনি বলে আমাকে মাফ করে দাও, এসব আমার জন্যই হয়েছে, এবার আমি সব কিছু ঠিক করে দিব। ওদিকে নাই ওর বাবার পিছু ছুটছিল মারার জন্য, আর বলে ভয় পাচ্ছেন কেন, আপনিই তো আমাকে এই স্টিক দিয়ে মারতেন। বাবা বলে আমি তো তোমাকে স্ট্রং বানানোর জন্য মারতাম, যেন ভবিষ্যতে আমাদের সম্পত্তি সামলাতে পারো। নাই বলে আমি তো কখনো আপনার টাকা চাইনি, আপনার ভালোবাসা চেয়েছিলাম, যেটা আপনি কখনো আমাকে দেননি। ও রেগে ওর বাবাকে মারতে গিয়েও থেমে যায়। ও ওর বাবাকে বলে আপনার মতো খারাপ লোক আমি কখনো দেখিনি। এর মাঝে হোয়াইট মাকি আর মাস্টার ফোবান এখানে চলে আসে। এর মানে মাস্টার ফোবান ওদের পক্ষে, উনি নাই আর তিবেতকে হিপনোটাইজ করেনি। ওদিকে তিবেত গিয়ে মাস্টার প্রাসাদের বন্দুক নিয়ে ওনার মাথাতেই তাক করে। উনি বলে এর মানে তুমি আর নাই হিপনোটাইজ হওনি। তিবেত বলে হ্যাঁ, সব কিছু রানের প্ল্যান মোতাবেক চলছে। মাস্টার প্রেপনের মৃত্যুর পর মাস্টার ফোবানো আমাদের পক্ষেই আছে। প্রাসাদ হেসে বলে যাই হোক, তুমি যখন জানতে পারবে তোমার বাবার সাথে কি হয়েছিল, তুমি ঠিকই পশুতে পরিণত হবে। তিবেত বলে আপনি আমার বাবার সাথে কি করেছেন? উনি বলে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো। আমি ভাবি একজন বাবা তার ছেলেকে কিভাবে এত ভালোবাসে। আমি এসবে বিরক্ত হয়ে তোমার বাবাকে মেরে দিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তিবেতের বাবা তিবেতের সাথে সময় কাটানোর জন্য হোম স্কুল ছেড়ে যাওয়ার ডিসাইড করেছিল। উনি প্রাসাদকে বলে তুমি প্রিন্সিপালের সাথে যা করছ সেগুলো বন্ধ করে দাও। ভায়োলেন্সকে ভায়োলেন্স দিয়ে শেষ করতে চাইলে আমরা পশু হয়ে যাব। প্রাসাদ বলে আমরা যদি এমনটা না করি হোম স্কুলের বাচ্চাগুলো আবারও তাদের বাবা মায়ের দ্বারা কষ্ট পাবে। আমি এটা হতে দিতে পারি না। এসব বলে ওনার শরীর খারাপ হতে থাকে। এখানে আমরা জানতে পারি প্রাসাদের বাবা ওকে অনেক অত্যাচার করত, ফলে ওর বাবা মায়ের প্রতি ঘৃণা জন্মে গেছে। সেখান থেকেই উনি এরকম সাইকোতে পরিণত হয়েছে। মাস্টার ফুট ওনাকে বোঝানোর চেষ্টা করে, তবে প্রাসাদ রশি দিয়ে ওনাকে চেপে মেরে ফেলে আর এমন নাটক সাজিয়ে দেয় যেন উনি আত্মহত্যা করেছে। এসব শুনে তিবেতের অনেক রাগ হয়। প্রাসাদ ওকে আরও ভড়কাতে থাকে, জানো তোমার মা মৃত্যুর আগে তোমার সাথে দেখা করতে চেয়েছিল, তবে আমি প্রিন্সিপালকে বলেছি তোমাকে এই কথাটা বলতে না। এতে তিবেত রেগে ওনাকে গুলি করতেই যাচ্ছিল। তখনই প্রিন্সিপাল আর রান এসে ওকে আটকে নেয়।
প্রাসাদ এরপরও হাসতে থাকে আর রানকে বলে, এ সময় আমি তোমার জায়গায় থাকলে আমার মাকির জন্য চিন্তা হতো। এটা শুনে রান জলদি মাকিকে খুঁজতে যায়। ওদিকে মাস্টার চ্যাম্প ফোবানের কাছে এসে বলে, তোমার সাহস কী করে হলো হোম স্কুলকে ধোঁকা দেয়ার? আর উনি ওদের উপর গুলি করতে থাকে। ওরা পালাবার চেষ্টা করে, তবে মাকির গায়ে গুলি লেগে যায়। মাস্টার ফোবান ওনাকে আটকায় আর জলদি ওদেরকে পালাতে বলে। চ্যাম্প ওনাকে মেরে ওনার অবস্থা খারাপ করে দেয়। নাই হোয়াইটকে বলে, তুমি মাকিকে নিয়ে যাও, আমি মাস্টার চ্যাম্পকে আটকানোর চেষ্টা করছি। ও চ্যাম্পের সাথে লড়াই করার চেষ্টা করে, তবে পেরে ওঠে না। এখানে মাকির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ও শুধু রানের সাথেই দেখা করতে চাচ্ছিল। রান এখানে এসে ওর বোনের এই অবস্থা দেখে অনেক রেগে যায়। এখানে হিপনোটাইজ হওয়া বাচ্চাদের দেখানো হয়। ওরা ওদের বাবা মাকে মারার চেষ্টা করছিল। ওদের বন্ধুরা এসে ওদেরকে জড়িয়ে ধরে আর ওদেরকে হুঁশে আনার চেষ্টা করে। মাস্টার চ্যাম্প এখনও নাইকে মারছিল, তখনই এখানে রান চলে আসে। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। ও চ্যাম্পকে হিপনোটাইজ করে ফেলে আর ওনাকে দিয়েই ওনাকে মেরে মেরে অবস্থা খারাপ করে ফেলে। শেষে ও কলম দিয়ে ওনাকে জানে মারতেই যাচ্ছিল। তখনই মাস্টার ফোবান দিলাকে এসে বলে, তুমি যদি এমনটা করো তাহলে প্রাসাদ জিতে যাবে। তুমি কি এটাই চাও? এটা শুনে রান নিজেকে সামলে নেয়। পরের সিনে সবাই হোম স্কুলে ফিরে আসে। মাকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল হিপনোটাইজ হওয়া বাচ্চাদের ওষুধ দিয়ে ওদের অবস্থা ঠিক করে দেয়। সব বাবা মায়েরা জানতে পেরেছে মাস্টার প্রাসাদ আসলে সাইকো, যার ফলে স্কুলে এসব ঘটেছে। তাই ওনারাও স্কুলের বিরুদ্ধে কোনো মামলা না করতে রাজি হয়ে যায়। ফোবান ওনাদেরকে এক ধরনের কেক খেতে দেয়। এটা খেলে ওনারা আজকের ঘটনার ব্যাপারে সব ভুলে যাবে। পুলিশ এসে মাস্টার প্রাসাদকে অ্যারেস্ট করে। চ্যাম্পও ওনার সঙ্গ দিয়েছে, তাই ওনাকেও অ্যারেস্ট করে। প্রাসাদ প্রিন্সিপালকে বলে, তুমি তো খুব শীঘ্রই মরতে চলেছ, এরপর হোম স্কুলের কী হবে? প্রিন্সিপাল বলে, এরপর রান এই স্কুলটা সামলাবে। প্রাসাদ বলে, প্রজেক্ট আর কখনো থামবে না। আমি থাকি বা না থাকি, কেউ তো নিশ্চয়ই আসবে যে আবারও প্রজেক্ট আর শুরু করবে। ওনার এসব বকবক শেষে পুলিশরা ওনাদেরকে নিয়ে যায়। এরপর প্রিন্সিপাল রানের কাছে মাফ চায় ওকে এতদিন বন্দি করে রাখার জন্য। রান বলে, এতে আপনার কোনো দোষ নেই, ও সময় তো আপনি নিজের হুঁশেই ছিলেন না। প্রিন্সিপাল বলে, জানো প্রাসাদ কেন তোমাকে হিপনোটাইজ করতে পারেনি? কারণ তুমি আমার চেয়েও অনেক বেশি স্ট্রং। কেউই তোমাকে বদলাতে পারবে না। এভাবেই 2 মাস পার হয়ে যায়। মাকি পুরোপুরি সুস্থ হয়ে হোম স্কুলে ফিরে এসেছে। তিবেত বলে, আমি এতদিন তোমাকে অনেক মিস করেছি। মাকি এতে খুশি হয় আর লজ্জা পেয়ে বলে, আমিও তোমাকে মিস করেছি। মানে খুব শীঘ্রই ওদের মাঝে কিছু হতে চলেছে। রান ওদেরকে একসাথে দেখে খুশি হয়। রানকে দেখে মাকি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকেও অনেক মিস করেছি। এদিকে হোয়াইট আর নাইকে দেখানো হয়। নাই বলে, তবে এখন আমাদের ব্যাপারটা? হোয়াইট বলে, তোমার কথার মানে কি? নাই বলে, আমি একবার তোমাকে বলেছিলাম আমি তোমার মতো মেয়েদের পছন্দ করি। ও সময় তুমি কি কিছুই বুঝতে পারোনি? হোয়াইট বলে, তুমি জানতে চাও কিভাবে ক্লিয়ার করতে হয়? নাই বলে, হ্যাঁ। ও নাইকে কাছে ডেকে গালে কিস করে বলে, পরের বার কিছু ক্লিয়ার করতে চাইলে ঠিক এভাবেই করবে। এটা বলে তো হোয়াইট চলে যায় আর নাই ওর কিস পেয়ে খুশিতে পাথর হয়ে যায়। প্রিন্সিপাল এখন আরও অসুস্থ হয়ে গেছে। উনি ফিনায়ার ছবি দেখে বলে, তোমাকে দেয়া প্রমিস আমি পূরণ করেছি। উনি রানের জন্য একটি চিঠি লিখে, আমি মরে যাওয়ার পর তুমি এই স্কুলটা সামলাবে। এটাকে এমন স্কুল বানাবে যেখানে সকল বাচ্চারা নিজেদেরকে সেফ মনে করবে আর একজন আরেকজনের সাথে ঠিক পরিবারের মতোই থাকবে। প্রিন্সিপাল ওনার সকল সম্পত্তি হোম স্কুল রানের নামে করে দেয় আর চিঠিটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন ওরা যখন প্রিন্সিপালকে খাবার দিতে আসে, ওরা দেখে প্রিন্সিপাল মারা গিয়েছে।
এতে রান মাস্টার ইয়ানি অনেক কাঁদতে থাকে। রান এখানে প্রিন্সিপালের ওই চিঠিটা দেখতে পায়। কাহিনী এরপর 6 মাস পরে যায়। এখন রান হোম স্কুলের মালিক হয়ে গেছে। ও স্কুলের অনেক নিয়ম বদলে দিয়েছে। এদিকে ক্লাস চলাকালীন সময় হুগো আর জিংজাই ফ্লার্ট করছিল। মাস্টার ইয়ানি বলে, এখন এসব বন্ধ করো, ক্লাস শেষে যা ইচ্ছে করো। পরের সিনে সবাই খাবার খাচ্ছিল। এখন হোম স্কুল একটা পরিবার হয়ে গেছে, যেখানে সবাই সবার অনেক যত্ন নিচ্ছিল আর ভালোবাসছিল। হোম স্কুল এখন তেমন হয়েছে যেমনটা ফিনায়া বানাতে চেয়েছিল। রান প্রিন্সিপালের ছবিটা দেখে বলে, আশা করছি সবাইকে এতটা খুশি দেখে আপনিও অনেক খুশি হবেন। তখনই মাস্টার ইয়ানি চিন্তিত অবস্থায় রানের কাছে এসে বলে, স্কুলে 0 এসেছে। রান 0কে এখানে দেখে অবাক হয়ে যায়। এটা ওই 0 যার কথা আমরা আগেও শুনেছিলাম। 0 রানকে দেখে পুরো সাইকোর মতো হাসতে থাকে, একদম মাস্টার প্রাসাদের মতো। তাহলে কি 0 এবার প্রজেক্ট আর শুরু করতে চলেছে? এতে রান চিন্তায় পড়ে যায়। আর এর সাথেই হোম স্কুল ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।